পথ অনুযায়ী আমরা ঔষধ পেয়েছি এবং সেই ঔষধগুলো আমরা প্রয়োগ করেছি এবং রোগী অনেক ক্ষেত্রে সুস্থতা বোধ করেছেন এবং সুস্থ হয়েছে। তো সেই মেডিসিনটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং আলোচনার থেকে অন্তত পক্ষে এই যে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা আমরা সময় ব্যয় করতেছি, এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে যেন অন্তত পক্ষে ল্যাকেসিস সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিতে পারি এবং এই ধারণার আলোকে আমরা যেন আমাদের চেম্বারে আমাদের দৈনন্দিন যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো আমাদের যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব, এই মেডিসিনটার আগে আমরা একটু পরিচয় নিই, কারণ প্রত্যেকটা মেডিসিনের পরিচয় জানাটা এবং তাদের উৎস জানাটা এবং তাদের প্রুভিং যে ঔষধগুলো আছে এই ঔষধগুলো জানাটা আমাদের জন্য জরুরি। তো দেখেন, এই ঔষধটা অর্থাৎ ল্যাকেসিস যে ওষুধটা, এই ঔষধটা মূলত হচ্ছে আমরা সুরুকুকুর যে সাপ কিংবা যেটাকে আমরা বলি বুশমাস্টার, এই বুশমাস্টার সাপ, এই সাপটা দক্ষিণ আমেরিকায় গহীন অরণ্যে এই সাপটা পাওয়া যায় এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বিষধর সাপ হিসেবে আমরা এটাকে গণ্য করতে পারি এবং এই সাপটা এত বেশি বিষধর যেটা কখনো আমরা কল্পনা করতে পারি না। তো এই সাপের বিষটা প্রুভিং করেছেন ডক্টর কনস্ট্যান্ট হেরিন স্যার এবং এই ল্যাকেসিস ঔষধটা প্রুভিং করার ক্ষেত্রে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে তার। দেখেন, এই ডক্টর হেরিন স্যার তিনি কিন্তু যখন এই ল্যাকেসিস ঔষধটা প্রুভিং করার চিন্তা করেন তখন কিন্তু অনেকেই ভয় পেয়েছিলেন এবং নিজের শরীরে অন্যান্য মেডিসিন যেমন নিজের শরীরে প্রয়োগ করার ক্ষেত্রে কিংবা নিজের শরীরে দিয়ে প্রুভিং করার ক্ষেত্রে অনেকে আগ্রহী থাকতেন, কিন্তু এই ল্যাকেসিস মেডিসিনটা কেউ চায়নি যে প্রুভিং করতে। সর্বশেষ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার ইনি কি করলেন, নিজের শরীরে এই ল্যাকেসিস এর বিষটা প্রয়োগ করেন, অর্থাৎ প্রয়োগ ঠিক না, অসাবধানতাবশত তার শরীরে অর্থাৎ নিজের আঙুলে এই বিষটা ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তিনি দেখলেন যে বিষটা শরীরে আসার পরই তার এই বিষটা শরীরে যখন পৌঁছাচ্ছে, প্রত্যেকটা নার্ভে যখন পৌঁছাচ্ছে, তখন তিনি প্রচন্ড ঘাম অনুভব করেন, প্রচন্ড কাঁপুনি অনুভব করেন, শ্বাসকষ্ট অনুভব করেন এবং মানসিক দিক থেকে খিটখিটে হয়ে যাচ্ছেন, অধিক পরিমাণ খিটখিটে হয়ে যাচ্ছেন এবং তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, এই জিনিসটা যেহেতু আমার শরীরে প্রবেশ করেছে এবং এর একটা রিয়াক্ট হচ্ছে, তাহলে অবশ্যই এই রিয়াক্ট থেকে, যেহেতু আমরা সাদৃশ্য বিধানকে চিন্তা করি, সেহেতু এই সাদৃশ্য বিধানের আলোকে এই লক্ষণগুলো আমার সংগ্রহ করাটা কিন্তু বেশি জরুরি। পরবর্তীতে তিনি এই ঔষধটা তিনি কি করলেন, পোটেন্টাইজ করে এর যে সকল লক্ষণগুলো আমরা আলোচনা করব, যে সকল লক্ষণগুলো আমরা পেয়েছিলাম অর্থাৎ লিপিবদ্ধ হয়েছে, সেই সকল লক্ষণগুলো আমরা কিন্তু আজকে দেখার চেষ্টা করব। দেখেন, এই যে ল্যাকেসিস এই ঔষধটার যদি আমরা মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড দেখি, আমি আগেই বলেছি একটা ঔষধ কতটুকু ভয়ানক, একটা ঔষধ কতটুকু ডিপ অ্যাক্টিং এবং কতটুকু কাজ করতে পারে, গভীরতম কাজ করতে পারে, সেই ঔষধটার যদি মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখি তাহলে কিন্তু আমরা একবার চোখ বন্ধ করে কিন্তু বুঝতে পারবো যে এই ঔষধটা কতটুকু ভয়ানক এবং কতটুকু গভীরতম। খেয়াল করেন, এই ল্যাকেসিস মেডিসিনটার যদি মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড আমরা দেখি তাহলে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিমার্কারিক, কিংবা যদি এখানে অ্যান্টিটিউবারকুলার মায়োজমকে ধরি সেটাও ধরা যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, মায়োজমের প্রত্যেকটা জায়গায় কিন্তু ছুঁয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গা অর্থাৎ অ্যান্টিসোরিক এটা হচ্ছে সেকেন্ড গ্রেডের, অ্যান্টিসাইকোটিক এটা ফার্স্ট গ্রেডের, অ্যান্টিসিফিলিটিক সেকেন্ড গ্রেডের, অ্যান্টিটিউবারকুলার থার্ড গ্রেডের।
অর্থাৎ মায়াজমের প্রত্যেকটা জায়গায় শুয়ে গেছে। বিধায় আমরা যে মায়াজম সম্পর্কে জানি, মায়াজমের যে মানসিক সিমটমে শরীর মায়াজমে যে সকল মানসিক সিমটম গুলো আছে এই ল্যাকিসিসের ভিতরে পাওয়া যেতে পারে। সাইকোসিস মায়াজমে যেটা আছে, সিফিলিটিক মায়াজমের যেটা আছে, কিংবা টিউবারকুলোসিস মায়াজমে যেটা আছে, প্রত্যেকটা ঔষধের মাইন্ড সিমটম, ফিজিক্যাল সিমটম, আদার্স যে সকল সিমটম গুলো আছে প্রত্যেকটা সিমটমের সমাহার কিন্তু এই ল্যাকিসিসের ভিতরে পাওয়া যেতে পারে। এখন এই যে ল্যাকিসিস মেডিসিনটা, এই মেডিসিনটার যদি আমরা পাস হিসাব করি, প্রত্যেকটা মেডিসিন যখন গ্রুপিং করা হয় তখন সেই মেডিসিনগুলো কিন্তু একটা পাস নিয়েই কিন্তু গ্রুপিং করা হয়, অর্থাৎ কোন পাসগুলোতে ভালো কাজ করে। যেমন দেখেন, আমরা বাম পাশে যদি ধরি, স্পাইজেরিয়ার মতো মেডিসিন আমরা বাম পাশে পাই, এরামমেটের মতো মেডিসিন আমরা বাম পাশে পাই, আপনার এই এর মতো আপনার ল্যাকিসিসের মতো মেডিসিন এটা বাম পাশে পাই, প্যারাটেকার বাম পাশে পাই। বাম পাশে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো, কিছু কিছু না অনেকগুলো মেডিসিন আছে যেগুলো বাম পাশটা বেশি এফেক্ট হয়েছিল যখন গ্রুপিং করা হচ্ছিল। আবার ডান পাশের মেডিসিন অনেকগুলো আছে, লাইকোপোডিয়াম আছে, স্যাঙ্গুইনিয়া ক্যান আছে, কিংবা কস্টিকাম আছে, জেনসেনিয়াম আছে, ব্রায়োনিয়া আছে, মার্কসল আছে, এই জাতীয় অনেকগুলো পলিক্রেস্ট অনেক মেডিসিন কিংবা লোয়ার অ্যাক্টিং মেডিসিন আছে ডান পাশের। অর্থাৎ আমাদের যখন পড়তে হবে কিংবা ওষুধ সম্পর্কে জানতে হবে তখন তার পাশটা জানাটাও কিন্তু খুব বেশি জরুরি। তাই আমরা যদি পাশ দেখি অর্থাৎ সাইড দেখি তাহলে আমরা বলতে পারি এই যে ওষুধটা, এই ওষুধটা বাম পাশে মূলত বেশি ক্রিয়াশীল। এবং আমরা যদি ক্লাস দেখি, শ্রেণী দেখি, শ্রেণীর ক্ষেত্রে আমরা বলি প্রাণীজ একটা মেডিসিন, অর্থাৎ প্রাণী থেকে এই মেডিসিনটা র উৎপাদিত হয় এবং রটা পাওয়া যায়। তবে দেখেন, বিশেষ করে এই যে মেডিসিন, এই মেডিসিনটা হচ্ছে আপনার সাপ থেকে, অর্থাৎ সরু কুকুর সাপ থেকে এর রটা সংগ্রহ করা হয়। সরু কুকুর সাপের যে বিষ, এই বিষ থেকে সংগ্রহ করা। আমাদের মেডিকাতে সাপের বিষ থেকে আরো অনেকগুলো মেডিসিন কিন্তু প্রুভিং করা আছে। তার মধ্যে দেখেন এই ল্যাকিসিস একটা অন্যতম মেডিসিন, ক্রোটোলাস ফন্ডুস, ক্রোটোলাস ক্যাসকেভা, কিংবা নেজা, ইল্লাপস্কর, ওথরাপ, ফাইপেরা, এই জাতীয় অনেকগুলো মেডিসিন কিন্তু আমরা পেয়ে থাকি যেগুলো সাপের বিষ থেকে তৈরি। তো আমরা যদি এই ল্যাকিসিস মেডিসিনের কাতরতার কথা চিন্তা করি, এই ল্যাকিসিস মেডিসিনটা আমরা যদি ধরি তাহলে প্রথমে লেখা আছে বইতে, অনেকগুলো বইতে লেখা আছে গরম কাতর। কিন্তু গরম কাতর হলেও এই ওষুধটা কিন্তু আমরা এই ওষুধের রোগীদের কিন্তু উভয় কাতর জিনিসটাও কিন্তু পেয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা এরা এদের সহ্য করতে পারে। তো ল্যাকিসিসকে যদি আমরা সহজ ভাবে চিনতে চাই, সহজ ভাবে যদি একটু মনে রাখতে চাই, আপনি দেখেন প্রত্যেকটা যে ল্যাকিসিসের যে প্রত্যেকটা অক্ষর আছে, এই অক্ষরের বিপরীতে এর লক্ষণগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু অনেক সময় এই ওষুধটা মনে রাখতে পারবো। কারণ অনেকগুলো মেট্রিমেডিকার ঔষধ আছে, অনেকগুলো ঔষধের ধীরে কিন্তু সবসময় মনে রাখা যায় না, বিধায় আমরা শর্টকাট নিয়মে কিছু মনে রাখার চেষ্টা করবো। তো ল্যাকিসিসের অক্ষরগুলো কি হচ্ছে দেখেন, এল, এ, সি, এইচ, ই, এস, আই, এস। এল তে হচ্ছে লেফট, অর্থাৎ লেফট সাইডের, বাম পাশে। সুতরাং আমরা জানি এই ল্যাকিসিস মেডিসিনটা বাম পাশের একটা মেডিসিন, অর্থাৎ লেফট সাইডের মেডিসিন। তারপরে হচ্ছে এতে অ্যানিমেট ভার্সন, অর্থাৎ অর্থাৎ এর মানে হচ্ছে নেতিবাচক, নিন্দা। অর্থাৎ আমরা জানি ল্যাকিসিসের যে সকল রোগী আছে এদের ভিতরে সবসময় নেতিবাচক চিন্তা, নেগেটিভ চিন্তা, খারাপ দিক, এই চিন্তাগুলো তাদের ভিতরে থেকে যায়। এরপরে দেখেন, তাহলে আমরা এ পড়েছি, তারপর সিতে হচ্ছে চাটার বক্স, অর্থাৎ মিথ্যুক পাচাল। এই ল্যাকিসিসের রোগীরা অধিক পরিমাণে মিথ্যুক হয়ে থাকে, অধিক পরিমাণে পাচাল হয়ে থাকে। অর্থাৎ যারা বেশি কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের মিথ্যা কথা বলা নিত্যদিনের সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকিসিসকে চিন্তা করি। এরপরে দেখেন সি এর পরে এইচ, অর্থাৎ হেজিটেশন, সন্দেহ প্রবণ। এই ল্যাকিসিসের রোগীদের ভিতরে আপনি সন্দেহ প্রবণতা এই জিনিসটা কিন্তু পাবেন। তারপর হচ্ছে ই,
অর্থাৎ ইনোভি অর্থাৎ হিংসা। কি ল্যাকেসিসের রোগীদের এক কথায় যদি বলি তাহলে এরা অধিক পরিমাণে হিংসা প্রবণ। তারপরে এস এর পরে আই অর্থাৎ ইমপারভাস। ইমপারভাস বলতে হচ্ছে টাইট কাপড় অসহ্য। ল্যাকেসিসের রোগীরা কখনোই টাইট কোনো কাপড় সহ্য করতে পারে না, বিধায় তারা ঢিলে ঢালা যে কাপড় এই কাপড়গুলো পছন্দ করে। আর এস এসতে স্লিপ মানে হচ্ছে নিদ্রা। অর্থাৎ ল্যাকেসিসের রোগীরা এদের যে অ্যাগ্রাভেশন টাইম, এই অ্যাগ্রাভেশন টাইমটা অর্থাৎ অ্যাগ্রাভেশন হয় ঘুমের মধ্যে। এখন খেয়াল করেন, আমরা যদি এরা আরো সহজ ভাবে মনে রাখতে চাই তাহলে একটা সাপ অর্থাৎ ল্যাকেসিস সাপের যে গুণাবলী, এই গুণাবলীটা যদি মনে রাখি ঠিক রোগীর গুণাবলীটার সাথে কিন্তু সহজ ভাবে মিলে যাবে। দেখেন, একটা সাপ কিন্তু স্পর্শকাতর প্রাণী, বিধায় ল্যাকেসিসের যে রোগী, এই রোগীদের কিন্তু আক্রান্ত স্থান স্পর্শ করলে কিংবা জোরে চাপ দিলে এদের উপশম হয়ে থাকে। এরপরে দেখেন, সাপ সবসময় নির্জন জায়গায় থাকতে ভালোবাসে। সাপকে কি কখনো আপনি রাস্তায় বসে থাকতে দেখেছেন? হয়তোবা তারা খাদ্য সংগ্রহের জন্য আসে, কিন্তু অন্যান্য সময় সর্বসময় তারা নির্জন জায়গা, অন্ধকারাচ্ছন্ন জায়গা, ঝোপঝাড় পছন্দ করে। ঠিক তেমনি এই ল্যাকেসিসের যারা রোগী হবে, এই রোগীরা সর্বসময় একদম নির্জন জায়গায়, যে জায়গাটাতে কোনো প্রকার কোলাহল নেই, যে জায়গাতে কোনো প্রকার গান বাজনা নেই, যে জায়গাতে মানুষজনের কোনো ভিড় নেই, এই জায়গাটাতে বসে থাকতে থাকতে তারা পছন্দ করে। এরপরে দেখেন, সাপের যে নির্জনতা, এই নির্জনতায় যদি আপনি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু ফোঁস করে। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগী যখন এদের সাথে কথা বলতে চান এবং যখন এদের মেজাজ গরম থাকে তখন কিন্তু এরা অধিক বিরক্তি বোধ করে এবং রাগে কিন্তু এদের ফোঁস করা অর্থাৎ রাগের কিছু গুমরানো একটা ভাব কিন্তু চলে আসে। এরপরে দেখেন, ল্যাকেসিস সাপ চলতে গেলে, বিশেষ করে ল্যাকেসিস সাপটা বাম পাশ থেকে ডান পাশে গুটাই চলে, বাম পাশ থেকে প্রথমে বাম পাশ থেকে ডান পাশে গুটাই চলে। ঠিক তেমনি ল্যাকেসিসের যে সকল আক্রমণ আছে, আক্রমণ গুলো হচ্ছে বাম দিকে হয়। সাধারণত বাম দিকে এদের রোগ যন্ত্রণা শুরু হয়ে ডান দিকে যায়। এরপরে দেখেন, সাপের আপনি সর্বসময় দেখবেন, সব সময় দেখবেন এদের জিহ্বাটা এরা স্থির রাখতে পারে না। ঠিক তেমনি এই ল্যাকেসিসের যে সকল রোগী, এই রোগীর জিহ্বা কখনো স্থির রাখতে পারে না, বারবারে এটা কিন্তু জিভটা বের করতে থাকে। ল্যাকেসিসের রোগী যখন আপনি দেখবেন চেম্বারে এরা বারবার জিভ বের করতে থাকে এবং এই জিভটা খালি নাড়াতে থাকে। এছাড়াও দেখবেন সাপের, প্রত্যেকটা সাপের অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ একটু ফাটা টাইপের। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীদের ক্ষেত্রে দেখবেন যে এদের জিহ্বার অগ্রভাগটা ফাটা টাইপের। এরপরে দেখেন, সাপের সাপুড়িয়ে যখন আসে তখন দেখবেন যে সাপ ধরার সময় ও গলা ধরে, অর্থাৎ সাপের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে গলা, এবং গলা ধরলে সাপ এদের শক্তিহীনতার পরিচয় দেয়। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীদের দুর্বল জায়গা হলো গলা, বিধায় এরা গলায় কখনো টাই বাঁধতে পারে না। এরা গলার যে বোতামটা আছে, বোতামটা এঁটে বাঁধতে পারে না। সে কারণে এদের কাপড়, শরীরের যে সকল কাপড় গুলো আছে, বিশেষ করে গলার যে কাপড়টা আছে, এই গলার কাপড় কখনো এঁটে বাঁধতে পারে না। এই সাপ যখন ক্ষুধার্ত হয়, সাপের যখন ক্ষুধা লাগে, এরা কিন্তু খুব বেশি ভয়ঙ্কর হয়ে থাকে ক্ষুধা লাগলে। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগী যখন এদের ক্ষুধা পায়, ল্যাকেসিসের রোগীদের, তখন কিন্তু এরা সহ্য করতে পারে না। ক্ষুধা পেলে অধিক পরিমাণে বদমেজাজি হয়ে থাকে এরা। এবং সাপের আরো একটা গুণাবলী আছে, গুণাবলীটা হচ্ছে সাপ কখনো উজ্জ্বল জিনিস অর্থাৎ আলো সহ্য করতে পারে না। আপনি সাপের চোখে লাইট মারবেন, চোখে লাইট মারলে কিন্তু এরা আলো সহ্য করতে পারবে না। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগী আপনার চেম্বারে যখন আসবে, আপনি যখন কেস টেকিং করবেন তখন রোগীর কাছে শুনবেন কি
লাইট জ্বালাতে পারেন কিংবা লাইট ভালো লাগে, উনি বলবেন যে আমার কখনোই লাইট জ্বালালে ঘুম হয় না, লাইট আমার ভালো লাগে না, বিধায় আমি ঘর অন্ধকার করে দিই। এরপরে দেখেন, সাপ কখনো গরম সহ্য করতে পারে না, ঠিক তেমনি এই ল্যাকেসিসের রোগীও গরম সহ্য করতে পারে না। গ্রীষ্মকালে কিংবা সূর্যতাপে কিংবা গরম পানি খাইলে, এমনকি গরম পানিতে গোসল করলে এতে রোগ যন্ত্রণা বৃদ্ধি হয়, অর্থাৎ গরম সহ্য করতে পারে না। বিধায় দেখেন এরা সবসময় শীতকাল ভালোবাসে। এরপরে দেখেন, সাপ যখন ফনা তুলে তখন সামনের দিকে তাকিয়ে ফোঁস করে এবং চারপাশে ফিরে দেখে না, কোনোদিন ফিরে দেখবে না। ঠিক তেমনি এই যখন ল্যাকেসিসের রোগী আপনার চেম্বারে এসে কথা বলতে থাকবে, এত বেশি বকবক করতে থাকবে যে টোটাল আশেপাশে কে আছে, কোন মানুষটা আছে, ডাক্তার আছে কি অন্য মানুষ আছে কি শ্বশুর আছে কি ভাসুর আছে কিংবা কে আছে, এরা খেয়াল করবে না, সবসময় ফোঁস করতে থাকবে। এবং অনেক সময় যখন ফোঁস করতে রোগী কান্না করে দেয়, রাগ যখন হয়ে যাবে এই সকল রোগীদের, ফোঁস করতে এরা কিন্তু কান্না করে দেয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। খেয়াল করেন, একটা সাপ যখন আপনার শরীরে দংশন করে তখন দংশনের যে স্থান, এই স্থানটা কিন্তু নীল বর্ণ ধারণ করে, আক্রান্ত স্থান। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগীদের যদি ফোড়া হয়, কার্বঙ্কল হয় কিংবা যদি কোনো স্থানে দূষিত ক্ষত হয় কিংবা যদি তাদের স্কিনে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই স্থানটা নীল বর্ণ ধারণ করে। টনসিলের ক্ষেত্রেও দেখবেন ল্যাকেসিসের রোগীদের আক্রান্ত স্থানটা নীল বর্ণ ধারণ করে। এরপরে আপনারা খেয়াল করে থাকবেন যে এই সাপ যখন দংশন করে, ওই দংশন করলে ক্ষত স্থান থেকে লালচে কিংবা একটু কালো রক্ত বের হয়। যে জায়গাটাতে দংশন করে ওই জায়গাটা থেকে কালো রক্ত বের হয়। ঠিক তেমনি ল্যাকেসিসের যে স্থানটা ক্ষত হয়, ল্যাকেসিসের রোগীদের যে স্থানটা ক্ষত হয়, সেই স্থানে কিন্তু ওই স্থান থেকে কালচে রক্ত বের হয়। অনেক সময় দেখবেন ল্যাকেসিসের রোগীদের, বিশেষ করে মহিলাদের পিরিয়ড যখন হয় কিংবা মনোপজ হওয়ার পূর্ব মুহূর্তে 1 বছর বাকি আছে, 1.5 বছর বাকি আছে, 6 মাস বাকি আছে মনোপজ হইতে কিংবা শেষ হওয়ার পথে, দেখা যায় যে সর্বশেষ সময়ে এদের কালচে রঙের মেনস্ট্রুয়েশন হয় কিংবা প্রথম থেকেও যদি ল্যাকেসিসে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এদের পিরিয়ডের যে রক্তটা, এই রক্তটা কিন্তু কালচে টাইপের হয়। আমরা খেয়াল করে থাকবো যে সাপ যখন দংশন করে, এই দংশনকৃত রোগীদের ডাক্তাররা কিন্তু বারবার বলে যে আপনি ঘুমাবেন না, ঘুম থেকে ঘুমাতে নিষেধ করা হয়। ঠিক তেমনি এই ঘুমতে নিষেধ করার কারণ হচ্ছে সাপের বিষটা যখন মানুষ ঘুমাতে যায় তখন ওই বিষটা চারিদিকে ছড়ায় পড়ে বেশি। ঠিক তেমনি ল্যাকেসিসের রোগী, এদের সকল রোগগুলো ঘুমের মধ্যে বৃদ্ধি পায়। এই সকল কথাগুলো, অর্থাৎ সাপের যে চরিত্র, এই চরিত্রটা যদি আমরা ল্যাকেসিসের রোগীদের সাথে মিলাই, তাহলে কিন্তু আমরা সহজেই এই ল্যাকেসিস রোগীদের চিনতে পারবো। দেখেন, ল্যাকেসিস রোগীর মাইন্ড সিমটমটা আমাদের জানা খুব বেশি জরুরি। বিশেষ করে যে সকল পলিক্রেস্ট মেডিসিন আছে, এই সকল পলিক্রেস্ট মেডিসিন গুলোর মাইন্ড সিমটম জানা কিন্তু খুবই জরুরি। কারণ পলিক্রেস্ট মেডিসিন গুলো মাইন্ডের উপরে সবচেয়ে বেশি কাজ করে এবং যখন আমরা কোনো ক্রনিক রোগীর ট্রিটমেন্ট করব, তখন তার আদার্স সিমটমটা যাই হোক, তার মেন্টাল সিমটমটা নেওয়াটা কিন্তু খুবই বেশি জরুরি হয়ে পড়ে। ডক্টর কেন্ট স্যার বলেছেন, সাপের ন্যায় যাবতীয় ক্ষণতা, ক্রূরতা, হিংসা ইত্যাদি যত গুণাবলী আছে, এই গুণাবলীটা কিন্তু ল্যাকেসিসের মধ্যে আছে। এই ল্যাকেসিসের রোগী এত বেশি হিংসুক যে টোটালি কারোর মধ্যে সহ্য করতে পারবে না। মাইন্ড সিমটমের ভিতরে দেখবেন যে ল্যাকেসিসের রোগী কারোর উন্নতি হোক, এই জিনিসটা সহ্য করতে পারবে না। হিংসা তো আপনার ওই স্টাফিসিগ্রিয়ার ভিতরে আছে, নাক্সভমের ভিতরে আছে,
কিংবা অন্যান্য মেডিসিন গুলোর ভিতরেও কিন্তু আমরা হিংসা পাওয়া যায়, কিন্তু ল্যাকেসিসের মতো হিংসা অন্য কোনো মেডিসিনেও কিন্তু পাওয়া যায় না। সে বাড়ির পাশে, মনে করেন যে পাশাপাশি দুইটা বাড়ি আছে, এক বাড়ি ল্যাকেসিসের রোগী আছে আর এক বাড়িতে পালসেটিলার রোগী আছে। যদি পালসেটিলার রোগীটার কথা আমরা বারবারই জানি, এই পালসেটিলার রোগী অধিক পরিমাণে ফ্যামিলি ওরিয়েন্টেড, অধিক পরিমাণে এরা কর্মে পটু। এই পালসেটিলার রোগীরা সর্বসময় তার পরিবার কেন্দ্রিক চিন্তা করে, পরিবারটা কিভাবে উন্নতি হবে, পরিবারের মানুষগুলোকে আমরা কিভাবে আঁকড়ে রাখবো, পরিবারের মানুষগুলো কিভাবে ভালো থাকবে, এই ধরনের টেন্ডেন্সি থাকে। ঠিক অপোজিট যদি ল্যাকেসিস থাকে, এই ল্যাকেসিস সর্বসময় পালসেটিলারকে হিংসা করবে। কেন ওর পরিবার এত সুন্দরভাবে আছে, কেন তার বউয়ের সাথে, তার সন্তানের সাথে, তার স্বামীর সাথে, তার শ্বশুর শাশুড়ি এত এতটা তাদের সঙ্গতা আছে, সখ্যতা আছে, কেন আছে? কিংবা তার ৫ তলা বাড়ি হচ্ছে, আমার কেন হচ্ছে না? তার গাড়ি হচ্ছে, আমার কেন হচ্ছে না? এই ল্যাকেসিসের মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের টেন্ডেন্সি কিন্তু খুবই খুবই বেশি দেখা যায়। ল্যাকেসিসের রোগী কখনোই সহ্য করতে পারবে না যে ওর সে পাশাপাশি দুইটা মেয়ে যদি থাকে ল্যাকেসিসের, তাহলে যদি ল্যাকেসিসের কোনো মেয়ে হয়, মেয়ে যদি থাকে এবং অপোজিট যদি পালসেটিলার থাকে, পালসেটিলা তো অধিক সুন্দর হয়ে থাকে, তারপরেও যদি কেউ বলে যে পালসেটিলার রোগীটা কিংবা এই পালসেটিলা অধিক সুন্দর, এর গুণ খুব বেশি, কিন্তু তোমার গুণ খুব বেশি নেই, কিন্তু তুমি একটু বেশি বকো, ও ওই কথাটার ভিত্তি করে কখনোই ওই এর পালসেটিলার কথাটা কিন্তু মেনে নিবে না। বলবে যে না, আমি সুন্দর। নিজেকে সবসময় উজ্জ্বল ভাব, নিজেকে সবসময় উপস্থাপন করা, নিজেকে সবসময় সৌন্দর্যে বিমূর্তি করা, কিংবা নিজেকে সবসময় দারুণ ভাবে প্রেজেন্ট করার চিন্তা ভাবনা, অর্থাৎ যার ভিতরে হিংসা আছে তার ভিতরে কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি দেখা দেয়। ঠিক ল্যাকেসিসের ভিতরে সর্বসময় পৃথিবীর যাই হোক না কেন, ওর যেন সুন্দর, ও সবার চেয়ে সুন্দর, ওকে সবার চেয়ে সুন্দর বলতে হবে, ওকে সবার চেয়ে, ও যতই খারাপ থাকুক, যতই পরিবারের সাথে ঝগড়া বিবাদ যা কিছুতে জড়াক না কেন, ও ভালো, এই কথাটা সবসময় প্রমাণ করার চেষ্টা করে। এই হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিসের রোগীদের ভিতরে বাচালতা, এই জিনিসটা এদের মাইন্ড সিমটমের ভিতরে প্রচুর পরিমাণে পাবেন। এত বেশি বাচাল, আপনার চেম্বারে যদি 10 জন রোগী বসে থাকে, ওরা কেয়ার করবে না। সে ও ওই চেম্বারে আসবে, চেম্বারে এসে ও কি করবে, নিজের মতো বকতে থাকবে। ডাক্তার এই জায়গাটাতে সন্তুষ্ট হইলো কি হইলো না, ডাক্তার তার কেস টেকিং অনুযায়ী কথা শুনতে পারতেছে কি পারতেছে না, এটা তার কেয়ার করার মতো কোনো কিছু নেই। সে তার নিজের রোগ সম্পর্কে বকতেই থাকবে এবং নিজেকে একটা মহৎ ব্যক্তি, নিজেকে একটা বড় ব্যক্তি হিসেবে সে প্রেজেন্ট করার চেষ্টা করবে। পিছনে যে 10 জন রোগী বসে আছে, ওই টেন্ডেন্সি নেই, সে বকতেই থাকবে। এবং সন্দেহ প্রবণতা এদের ভিতরে দারুণ আছে, দারুণ আছে। সেটা হোক তার চেম্বারে, হোক তার আপনার সংসারে, হোক তার পড়াশোনার স্থানে, হোক তার এই সামাজিক জীবনে। বর্তমান সময়ে দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এ পার্টি ওই অমুক পার্টিকে সহ্য করতে পারতেছে না, অমুক পার্টি অমুক পার্টিকে সহ্য করতেছে না, এটা পুরো একদম পুরো সব ল্যাকেসিসের মতো অবস্থা হয়ে গেছে। আমাদের পুরোই ল্যাকেসিসের মতো অবস্থা হয়েছে, অর্থাৎ সহ্য করার মতো ক্ষমতা নেই। সন্দেহ প্রবণতা, এই কথাটা বলেছি। ল্যাকেসিসের রোগী যদি আপনার চেম্বারে থাকে, অন্যান্য রোগীরা আপনার ঔষধ বানানোর যে সিস্টেম, এই সিস্টেমের দিকে নজর নাও দিতে পারে, ওই লাইকোপোডিয়াম নজর নাও দিতে পারে, কস্টিকাম নজর নাও দিতে পারে, মার্কসল নজর নাও দিতে পারে, পালসেটিলা তো টোটালি নজর দিবেই না, মাথা নিচু করে থাকে। সিপিয়া সে তার নিজের রোগ নিয়ে বাঁচে না, চুপচাপ থাকে। নেট্রামিউ সেও চুপচাপ থাকে। তার কারণ কি, তার ভিতরে শোক, দুঃখ, কাতরতা এই জিনিসগুলো চলে আসে। কিন্তু ল্যাকেসিস কি করবে? ল্যাকেসিস সর্বক্ষণ তার চোখটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। তার জন্য চোখটা যেন সিসি ক্যামেরার মতো। আপনার চেম্বারে আপনার সাথে কথা বলতেছে ল্যাকেসিসের রোগী, টেবিলের সামনে বসে, চেয়ারে বসে আপনার সাথে কথা বলতেছে, কিন্তু আর চোখে তাকাচ্ছে আমার যে সহকারী আছে, ওই সহকারীটা কত ফোঁটা ওষুধ দিল, ডিস্টিল ওয়াটারে 2 ফোঁটা দিল না 5 ফোঁটা দিল, ওর ভিতরে সন্দেহ, এই জিনিসটা কিন্তু কাজ করে।
সন্দেহ প্রবণতা এদের ভিতরে এত বেশি আছে, তার হাজবেন্ড যদি মোবাইলে কারোর সাথে কথা বলে, একটু দূর যে একটু আড়ালে যে মোবাইলে যদি হয়তোবা ব্যবসায়িক কাজ হোক, তার চাকরির কাজ হোক, যে কোনো ইম্পর্টেন্ট কাজ যেটা মানুষের সামনে করা যায় না, এই ধরনের কাজ নিয়ে যদি একটু কথা বলতে চায়, তখন ল্যাকেসিসের রোগী মনে করে যে না, ও মনে হয় প্রেম করছে। স্যার 1 মিনিট একটু পানি খেয়ে নিন। ল্যাকেসিসের যদি শাশুড়ি হয়, ল্যাকেসিসের শাশুড়ি হলে সর্বসময় বৌমাকে তারা কি করবে? সন্দেহ করবে। সংসারের যে জিনিসটা আছে ওই জিনিসটার পাই পাই হিসাব করে রাখবে। ল্যাকেসিসের শাশুড়ি বৌমা চুরি করে মনে হয় বাবার বাড়ি নিয়ে যায়, বৌমা চুরি করে মনে হয় আলাদা তবিল গছায়, বৌমা চুরি করে মনে হয় বড় মাছটা খেয়ে নিচ্ছে, বৌমা চুরি করে মনে হয় ওই যে মাংস 2টার জায়গায় 3টা খাচ্ছে। এই ধরনের টেন্ডেন্সি যদি হয়, ল্যাকেসিস কিন্তু এই সকল রোগীদের ক্ষেত্রে উৎকৃষ্ট একটা মেডিসিন। অর্থাৎ অবিশ্বাস, বাচালতা, সন্দেহ প্রবণতা, এই জিনিসটা কিন্তু খুব বেশি আছে। এছাড়াও ল্যাকেসিসের মাইন্ড সিমটমের ভিতরে আপনি যে জিনিসটা পাবেন, নিজের প্রতি মমত্ববোধ এবং অপরের প্রতি উদাসীনতা। ল্যাকেসিস সর্বসময় নিজেকে নিয়েই ভাবে। বলেছি, নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের ক্ষেত্রে এরা অধিক পটু। বিধায় আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে ভালো থাকবো, কিংবা আমি কিভাবে এই সংসারের ভিতরে, এই সমাজের ভিতরে, এই রাজনীতির ভিতরে, কিংবা এই সমাজের মানুষের ভিতরে আমি নাম্বার 1 থাকবো, এই টেন্ডেন্সি সর্বসময় তার মনের ভিতরে কাজ করে। পাশের মানুষ যদি ধুকে মারা যায়, পাশের মানুষ, পাশের গ্রামের মানুষ কিংবা পাশের প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, কিংবা পাশের মানুষটা যদি চিৎকার চেঁচামেচি করে, ল্যাকেসিস এই জিনিসটা কখনোই মাথায় নিবে না। সে নিজেকে নিয়ে চিন্তা করে। বিধায় ও যখন রোগে ভোগে তখন বাবা গো মা গো করতে থাকে, বলতে থাকে কেউ আমারে দেখলো না, কেউ আমারে শুনলো না, আমার কি হচ্ছে না হচ্ছে এই চিন্তাটুকু কারোর বাড়ির ভিতরে নেই। অথচ বাড়ির অন্য মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু তার ধারে পাশেও ঘেঁষে না। এরাই হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিসের শাশুড়িরা সর্বসময়ে তার সংসারের চাবি তার ভিতরে, তার আঁচলের ভিতরে গুজে রাখতে চায়। কর্তৃত্ব টোটালি কারোর কাছে দিতে চায় না। কখনোই তারা কর্তৃত্ব কাউকে দিবে না। সে যখন কর্তৃত্ব, হয়তোবা কর্তৃত্বের অভাব ঘটে কিংবা তার অস্তিত্বের হুমকি আসে, তখন সে বেজায় রেগে যায়, অধিক পরিমাণে রেগে যায়। রেগে যাওয়ার ফলে একটা সময় হয়তোবা জীবনের শেষ প্রান্তে এসে ল্যাকেসিস সমাজ সংসারের কাছে হার মানতে পারে। ল্যাকেসিস যে সর্বসময় আপনার এরকম আপনার হিংসাত্মক ভাব, সর্বসময় যে ক্রূরতা, সর্বসময় যে বকবকানি, এই ভাবটা কিন্তু সর্বসময় থাকবে না। জীবনের শেষ মুহূর্তে এসে এরা কিন্তু অধিক পরিমাণে ধার্মিক হতে পারে, এরা কিন্তু অধিক পরিমাণে সহনশীল হইতে পারে, এরা কিন্তু অধিক পরিমাণে ধৈর্যশীল হইতে পারে, এবং শেষ সময়ে এসে হয়তোবা ঘরের চাবিটা, আলমারির চাবিটা, সিন্ধুকের চাবিটা কিংবা সংসারের কর্তৃত্ব বৌমাকে দিল, বললো যে আমার দিয়ে আর হবে না, আমি আর করব না, এ সংসারে আমার কোনো কর্তৃত্ব নেই, এ সংসার আমি আর করব না, আমি আল্লাহ আল্লাহ করব। শেষ জীবনে এসে কিন্তু অনেক সময় তারা বশ্যতার স্বীকার করে সমাজ সংসারের কাছে। ল্যাকেসিসের রোগীদের ভিতরে আপনি এমনও পাবেন যে সংসারের ভিতরে সে যেটা বলবে সেটাই সঠিক, তার বাইরে কেউ কিছু বলতে পারবে না, সে যেটাই বলবে সেটাই সঠিক। অর্থাৎ এই রোগীদের ভিতরে আপনি জ্ঞান পাপী এই জিনিসটা কিন্তু সর্বসময় পাবেন। সংসারে ভুল ডিসিশনটাও বলবে যে না সঠিক, আর ওই ডিসিশনটা যদি না মানেন তখন এ একদম রেগে মেগে সমস্ত কিছুতে ভাঙচুর করতে পারে। এরাই হচ্ছে ল্যাকেসিস। আজকে চেম্বারের প্রথম যে রোগীটা ছিল এটাই ছিল আমার জন্য ল্যাকেসিস। আমি আজকে ল্যাকেসিসের ক্লাস নিব, কিন্তু আমার সচক্ষে ল্যাকেসিস দেখার সৌভাগ্য হয়েছে আজকে। 4:30টার সময় আমার চেম্বার থেকে প্রায় 30 কিলোমিটার দূর থেকে রোগীটা আসছে। রোগীটার কানের সমস্যা হচ্ছে, কানে প্রচন্ড ব্যথা হচ্ছে। রোগীটার বাম পাশের মাথা ব্যথা হয়। রোগীর পিরিয়ডটা
এখন চলতেছে, কিন্তু মাঝে মাঝে কালচে কালচে পিরিয়ড হচ্ছে। রোগীর বয়স হচ্ছে 29 বছর, মহিলা রোগী, একটু মোটা টাইপের, সুদর্শন চেহারা। রোগীর পাস হিস্ট্রি নিলাম, পাস হিস্ট্রিতে তার আপনার টাইফয়েড আছে, এবং এই রোগীর বর্তমানে অ্যাজমার সমস্যা আছে, রাত্রিকালীন অ্যাজমাটা বৃদ্ধি পায়, যার ফলে এ মোনাস খায়। এই রোগীর আমি মাইন্ড সিমটমটা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে পেলাম রোগী হাজবেন্ড বললো। আমি বললাম যে রাগ কেমন? রোগী বলতেছে রোগীর হাজবেন্ড হাসতেছে। আমি কি ব্যাপার, হাসেন কেন? তা বলতেছে ডাক্তার সাহেব রাগের কথা কি বলবো, আমার বাড়ির আলমারির গ্লাস একটাও নেই। এরপরে রোগীকে জিজ্ঞাসা করলাম আপনার রোগগুলো কোন পাশে? ডাক্তার সাহেব আমার ঠোঁট থেকে, এখান থেকে 5 বছর আগে ঠোঁট থেকে হঠাৎ করে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি অনর্গল রক্ত আসতেছে, একটা জায়গায় ছিদ্র মতো ছিল, ওখান থেকে অনর্গল রক্ত আসতেছে, এবং এই রক্তটা আসার পর থেকে দেখেন আমার ঠোঁট গুলো একটু কালচে টাইপের, অর্থাৎ আপনার নীল বর্ণ টাইপের হয়ে আছে বাম পাশের ঠোঁট থেকে। তার চোখের ব্যথা হয় বাম পাশে, মাথা ব্যথা হয় বাম পাশে, অধিক পরিমাণে রাগ, গরম এবং শীত তারা সহ্য করতে পারে না। এই রোগীটা সহ্য করতে পারে না গরম এবং শীত, অধিক পরিমাণে রাগ, সন্দেহ প্রবণতা, 2টা নাকি 3টা মোবাইল ভেঙেছে। কেন? তার হাজবেন্ড মনে হয় অন্য জায়গায় কথা বলে, এই চিন্তা করে সে মোবাইল 3টা ভেঙে ফেলাইছে। এবং এই রোগীকে জিজ্ঞাসা করলাম মাস্ক বাঁধতে পারেন? আমি বললো যে ডাক্তার সাহেব আমার করোনার সময় থেকে শুরু করে এই পর্যন্ত কোনোদিন আমি মাস্ক বাঁধতে পারিনি মুখে। রোগীকে জিজ্ঞাসা করলাম যে আপনি গোসলের সময় কেমন অনুভব করেন? ডাক্তার সাহেব আমি গোসলের ডুব মারতে পারি না, কিন্তু রাত্রে কিন্তু বারে বারে আমি সাপের স্বপ্ন দেখি, এবং আমার ভিতরে কিন্তু ভয় বলে জিনিসটা নেই, আমি কিন্তু অধিক সাহসী, আমার রাগ হয়ে গেলে আমি যে কোনো জিনিস করতে পারি। এই রোগীর ক্ষেত্রে ল্যাকেসিস দিতে কোনো বাধা আছে কিনা আমি জানি না। আমি তাকে ল্যাকেসিস 200 দিয়েছি, 2টা ডোজ। তো ল্যাকেসিসের রোগীগুলো ঠিক এমন হবে। এবং এই যে রোগীটার কথা বলতেছি, এই রোগীটার নাম হচ্ছে হুমায়রা। তো এই রোগীটার কথা বলতেছি, এই রোগীটার যে কথা বলতেছিলাম যখন, তখন অধিক কথা বলতেছে, আমার মানে এত মানে কেমন একটা অসহ্য ভাব, এত কথা বললে হয়? তো আমি নিজেই বুঝলাম যে ল্যাকেসিসের রোগী এরা তো আপনার বেশি কথা বলবে, অর্থাৎ এই রোগীরা নিজের যে অযোগ্যতা, আমি যে যোগ্যতাহীন, এইটা কখনো সংসারে যদি তাহলে এরা পাল্লা দেয়, কে কত জায়গায় হয় তো ভালো কাজ করতে পারে, কে কত সুন্দর। পাশাপাশি যদি দুই খেয়াল করেন, এই ভাইয়ের বউ হয় ল্যাকেসিসের রোগীদের, আপনি যদি আরো কিছু জিনিস খেয়াল করেন, সেক্ষেত্রে দেখবেন অনেক সময় এরা ভণ্ড টাইপের হয়ে থাকে। অনেক মানুষ আছে যারা ভণ্ডামি করে চলে, অনেক মানুষ আছে যারা আপনার এই জায়গাটাতে বাটপারি টাইপের হয়ে থাকে। আপনি খেয়াল করবেন যে ফেসবুকে মনে করেন যে আমি একটা লেখা পোস্ট করেছি, এই লেখাটা যদি ল্যাকেসিসের রোগী হয়, ল্যাকেসিসের রোগী কিন্তু চুরি করতে পারে, কিন্তু চালাই দিতে পারে, এবং আপনি যখন ওটা ধরাই দিবেন না, তখন লেখাটা চুরি করে চিন্তা নিজেও করা যায় না। এবং ল্যাকেসিসের রোগীদের ভিতরে দেখবেন যে ভণ্ডামি জিনিসটা, চাঁদাবাজি, বাটপারি, ভণ্ডামি যে করে, এবং ওই বাটপারি, চাঁদাবাজি, ভণ্ডামির ক্ষেত্রে আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে সে আপনার উপরে অধিক পরিমাণে আক্রমণাত্মক হয়ে যায়। সে রোগীরাও কিন্তু ঠিক তেমন ভাবে আক্রমণাত্মক হয়ে যায়, অর্থাৎ এদের মনের ভিতরে সর্বসময় কিন্তু
বেজায় অহংকারী এই ভাবটা থাকে। দেখেন, আমরা একটা ছোট্ট একটা গল্প আমরা বলতে পারি। দেখেন, কোন এক সময় একটা সাপ এবং টাকি মাছ, কিন্তু এই যে সাপটা বেজায় অহংকারী ছিল। অহংকারের বশে সে কখনোই ডাইনে কখনো বামে এরকম হেলে দুলে চলতো। এখন বর্তমান সময়ে ভরা এবং টাকি মাছ, এবার এই দুজন চলতেছে। এবার চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ বললো, বন্ধু তুমি তো হেলে দুলে চলো, তোমার তো অহংকার খুব বেশি, তোমার তো চলন বাঁকা, তুমি এক কাজ করো, সোজা হয়ে চলো। তো সাপ তখন বলল, বন্ধু যাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়, চলনের কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারতেছি না। সাপ বললো, আসছো আমাকে পথে চলা শেখাতে। আর টাকি মাছ কি করলো, যে সাপের যেহেতু অহংকার আছে, সাপ যেভাবে চলুক, আমি আমার মতো যাই। হঠাৎ করে টাকি মাছ যাইতে যাইতে একটা জাল দেখলো। জাল দেখার পর টাকি মাছ একদম সোজা ভাবে চলে জালের যে বড় ছিদ্র দিয়ে পার হয়ে গেছে। আর এই সাপ কি করলো, আপনার জালের ছিদ্র দিয়ে ওর পাকাতে আছে, পাকাতে সে এমন ভাবে জালে পেঁচাই গেল, তো চলন বাঁকা, ও শুধু পাকাতেই আছে, সর্বশেষে সে ওই জেলের জালে আটকে পড়লো এবং মারাই পড়ে গেল। তখন টাকি মাছ বললো যে, সাপ তুই তো সেই সোজা হলি, কিন্তু মরণের পরে সোজা হলি। ঠিক তেমনি এই ল্যাকেসিসের রোগী যখন তার ভরা যৌবন থাকে, যৌবনের জোয়ার থাকে, তখন সে অহংকারের চূড়ায় থাকে, কিন্তু যখন সে শেষ জীবনে সে অধিক পরিমাণে রোগে ভুগে আর যখন কোনো কিছুই দেখে না, তখন সে কি হয়, সে ধর্মের কাছে, সে সমাজের কাছে হার মানে, তখন সে কর্মের প্রতি খুবই মনোযোগী হয়। এজন্য বললাম না, জীবনের শেষ সময়ে এসে বলবে, বৌমা আমার আর হবে না, চাবিটা এবার তুমি নাও, সিন্ধুকের চাবি নাও, সংসারের চাবি নাও, সংসারের যত দায় দায়িত্ব সবগুলো তুমি নাও, আমি এবার কর্মে চলে গেলাম। ঠিক ল্যাকেসিসের রোগীও কিন্তু প্রথম জীবনে অধিক পরিমাণে কর্কশ, অধিক পরিমাণে হিংসুক, অধিক পরিমাণে পাচাল, অধিক পরিমাণে অহংকারী হয়ে থাকে, এবং শেষ জীবনে যখন এসে যায়, তখন ধর্মের প্রতি এরা কিন্তু অধিক মনোনিবেশ করে থাকে। এরাই হচ্ছে ল্যাকেসিস। তো মাইন্ড সিমটমের ভিতরে যদি আপনি এই সকল লক্ষণগুলো পেয়ে থাকেন, তাহলে কিন্তু ল্যাকেসিসকে নির্দেশ করতে, ল্যাকেসিসকে চিনতে আমাদের এক বিন্দুও সমস্যা হবে না। আমরা ফিজিক্যাল সিমটমে যদি খেয়াল করি, ফিজিক্যাল সিমটমে আমরা সব সময় দেখি, বারবারই বলেছি, লেফট সাইড ডিজিজ, অর্থাৎ বাম পাশের পীড়া। ল্যাকেসিসের যে সকল রোগগুলো আছে, প্রত্যেকটা রোগ বাম, অর্থাৎ এদের পাশে কিন্তু দেখা দিবে। হয় সেক্ষেত্রে বাম পাশে দেখা দিবে, এবং বাম পাশে ইফেক্টটা বেশি হয়। এবং হার্টের রোগীদের ক্ষেত্রে আপনি দেখবেন যে জেগে উঠেই কিন্তু দম লেগে, যে ল্যাকেসিসের রোগী অনেক সময় রাতে ঘুমাচ্ছে না, এটা হচ্ছে ল্যাকেসিসের রোগী। হঠাৎ করে ঘুমাইতে কাশি লাগলো, হার্টের রোগীদের ক্ষেত্রে কাশি দেখবেন যে প্যারালাইসিস হওয়ার একটা টেন্ডেন্সি আছে। যে সকল রোগী, একটা রোগী আপনার নাম্বারে আসলো, প্যারালাইসিসের রোগী, বাম পাশে তার প্যারালাইসিস হয়েছে, এই রোগীটা কেস টেকিং করে আপনি যদি পান, তার স্বাভাবিক জীবনে অধিক পরিমাণে পুরাগী ছিল, তার স্বাভাবিক জীবনে মানুষকে মানুষ বলে গণ্য করতো না,
তার স্বাভাবিক জীবনে অধিক পরিমাণে অহংকারী ছিল, তার স্বাভাবিক জীবনে অধিক পরিমাণে হিংসা, অধিক পরিমাণে প্রতিযোগিতামূলক অবস্থায় কিন্তু তারা ছিল এবং প্রেশারটা হাই ছিল, যার ফলে হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করে গেল। হঠাৎ করে সে আপনার পক্ষাঘাত অর্থাৎ স্ট্রোক করলো। কারণটা যদি আমরা জেনে থাকি যে তার পিছনে অর্থাৎ পাস্ট হিস্ট্রিতে কিংবা তার মাইন্ড সিমটমের ভিতরে এই সকল লক্ষণগুলো আমাদের যদি চোখে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকেসিসকে কখনোই ভুলে যাব না। দেখেন, আমরা বলেছি যে এদের ফিজিক্যাল সিমটমের যেটা বলেছি যে স্লিপ অ্যাগ্রাভেশন, ল্যাকেসিসের যতগুলো রোগী আছে আপনি দেখবেন যে স্লিপ অ্যাগ্রাভেশন অর্থাৎ ঘুমের ভেতরে এদের রোগটা কিন্তু বেড়ে যায়। রোগী ঘুমানোর পরপরই অর্থাৎ ঘুমের ভিতরে হঠাৎ করে কাশি লাগলো, কাশি লেগে ঘুম ভেঙে উঠেছে, ঘুম ভেঙে জেগেই দেখলো যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। ঘুম ভাঙার পরপরই কাশি লাগতেছে, ঘুম ভাঙার পরপরই বুকের ভিতরে ধড়ফড় করতেছে, ঘুম ভাঙার পরপরই দেখলো যে বাচ্চা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছে, উঠার পরে এবার অস্বস্তি বলছে। ঘুম ভাঙার পরে দেখা গেল যে আক্রান্ত কাঁথা ছিল, সেই কাঁথাটা যে প্যারালাইসিস যে স্থানটা যেটা ছিল, যে ক্ষতটা ছিল, যে কাটা যেটা ছিল, রোগীটার পায়ের অবসন্নতা, এই অবসন্নতাটা বৃদ্ধি পাচ্ছে। লক্ষণ নিতে হবে, এরাই হচ্ছে ল্যাকেসিস। আপনার রোগীর রোগ লক্ষণের উপরে আপনার এই চিন্তাধারা কিন্তু আপনাদের রাখতে হবে। আমাদের মহামতি কেন্ট স্যার এই কথাটা বলেছেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীর ট্রিটমেন্ট করবো, রোগের নয়। বিধায় রোগীর সর্বাঙ্গীন যে সকল লক্ষণগুলো আছে, কেস টেকিং করার সময় আমরা প্রেজেন্ট কমপ্লেইন নেবো, পাস্ট হিস্ট্রি নেবো, আপনার ফ্যামিলি হিস্ট্রি নেবো। এরপরে যে তার ফিজিক্যাল জেনারেলের ভিতরে যেমন আপনার কাতরতা আছে, তাদের ঘুম আছে, ঘাম আছে, মডালিটিস আছে, এই সকল লক্ষণগুলো কিন্তু নেব। কিন্তু লক্ষণ নেওয়ার পরপরই সবচেয়ে বড় যে জিনিসটা নেওয়া দরকার, সেটা হচ্ছে তার আপনার মাইন্ড সিমটমটা। বিশেষ করে এই ধরনের মেডিসিন গুলোর ক্ষেত্রে কিন্তু মাইন্ড সিমটম খুব জরুরি। দেখেন, ল্যাকেসিসের রোগীদের ভিতরে আমি মেনিনজাইটিস রোগী দেখেছি, মাথায় তীক্ষ্ণ ব্যথা, এই ব্যথার জন্য রোগী চিৎকার চেঁচামেচি করে, রোগী এপাশ ওপাশ করে, বিশেষ করে বাম পাশের দিকে অধিক পরিমাণে ব্যথা, রোগীর রোদ সহ্য করতে পারতেছে না, গরম সহ্য করতে পারতেছে না, একটু বাইরে বের হইতে পারতেছে না, এত পরিমাণের ব্যথা, এত পরিমাণের যন্ত্রণা। এবং যদি কিনা আমাদের রোগী এই কথাটা বলে যে ডাক্তার সাহেব, মাথায় এত বেশি ব্যথা আছে আমার, যে ব্যথার কারণে আমি মানুষ বালিশের ভিতরে মাথা গুজে দিতে চাই। ডাক্তার সাহেব, আমার এত বেশি ব্যথার কারণে আমি স্থান পরিবর্তন করতে পারতেছি না, বিশেষ করে রাত্রিকালীন সময়ে কিংবা দিনের বেলা যখন গরম লাগে, ওই সময় এত বেশি ব্যথা হয় যে আমি সহ্য করতে পারি না। ওই সময় আশেপাশে যারা থাকে তাদের গ্লাস ছুঁড়ে হোক আর যে জিনিস হোক, আশেপাশে যেটা থাকে সেটা ছুঁড়ে মারি। কারোর কথা সহ্য হয় না, কিংবা কেউ একটু কথা বলুক এটা সহ্য হয় না, গান বাজনা সহ্য হয় না, শব্দ সহ্য হয় না। নির্জনে একা একা যদি বসে থাকতে পারি, নির্জনে একা একা যদি চুপচাপ শুয়ে থাকতে পারি, তাহলে আমি একটু ভালো অনুভব করি। এটা হচ্ছে ল্যাকেসিস। অনেক সময় আপনি টনসিলের রোগী পাবেন ল্যাকেসিসের, যে রোগীদের আপনি খেয়াল করবেন বাম পাশের যে টনসিলটা কিংবা বাম পাশে আলজিবের পাশের যে অংশ, এটা অংশটা সুপারির মতো ফুলে উঠেছে, অধিক পরিমাণে ব্যথা আছে, অধিক পরিমাণে লালা আছে, অনেক সময় পিপাসার্থ রোগীর অধিক পরিমাণে রাগ আছে, এবং আক্রান্ত স্থানটাতে আমরা যদি চোখ দিই তাহলে দেখতে পাবো যে ওই স্থানটা আপনার নীল বর্ণের হয়ে গেছে। ওই জায়গাটা থেকে একটা দুর্গন্ধ স্রাব আসতেও পারে, ওই জায়গাটাতে দুর্গন্ধ একটা মানে লালা আসতে পারে।
এবং এদের যদি ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটমকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এরা অধিক পরিমাণে রাগী, কুরাগী কিংবা অধিক পরিমাণে হিংসুক টাইপের, অধিক পরিমাণে সন্দেহবাতিক, সেক্ষেত্রে আমরা ল্যাকেসিসকে চিন্তা করতে পারি। দেখেন, ল্যাকেসিসের রোগীর ভিতরে আপনি টাইফয়েডের রোগী পাবেন, ল্যাকেসিসের রোগীদের ভিতরে আপনি এই দাঁতের সমস্যা আছে কিংবা পায়ের কনকনানি, ব্যথা, যন্ত্রণা আছে, এই ধরনের রোগী পাবেন। এবং আক্রান্ত যে স্থানটা, সেটা দাঁতে যদি ক্ষত হয়, পায়ে যদি ক্ষত হয়, শরীরে যদি ক্ষত হয়, ওই ক্ষত স্থান থেকে একটু কালচে রঙের রক্ত ঝরতে পারে। আক্রান্ত স্থানটাতে কালচে রঙের রক্ত ঝরতে পারে এবং আক্রান্ত স্থানটার বর্ণটা হচ্ছে নীল বর্ণ ধারণ করতে পারে, বেগুনি বর্ণ ধারণ করতে পারে। সেক্ষেত্রে আমরা ল্যাকেসিসকে অগ্রে চিন্তা করব। ল্যাকেসিসের রোগীদের ভিতরে আপনি যে জিনিসটা আমরা পেয়ে যাব, অনেক সময় দেখা যায় যে এই রোগীদের ভিতরে সবিরাম জ্বর হওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা খেয়াল করে থাকি, লক্ষ্য করে থাকি। সবিরাম জ্বর হচ্ছে এই গ্রীষ্মকালে কিংবা বসন্তকালে জ্বর হচ্ছে, এবং এই জ্বরটা দেখা গেল রোগীর রাত 1টা কিংবা 2টার ভিতরে, কিংবা বেলা 1টা কিংবা 2টার ভিতরে আসতেছে। রোগীর অধিক পরিমাণে শীত লাগতেছে, শীত করে জ্বর আসতেছে। এবং রোগীর এই জ্বরের ক্ষেত্রে, সবিরাম জ্বরের ক্ষেত্রে তাদের মাথা ব্যথা থাকতে পারে, যে মাথা ব্যথাটা গরম দিলেই বৃদ্ধি পাচ্ছে। কোমরে ব্যথাটা থাকতে পারে অধিক পরিমাণে, সেই সাথে সাথে এদের শরীরটা অধিক পরিমাণে ঘামতেছে। যখন একটু ঘাম হচ্ছে, ঘামের পরপরই একটু কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং শরীরের ভিতরে একটা অজানা একটা গাত্রদাহ, সেই সাথে সাথে পিপাসা, এই লক্ষণগুলো কিন্তু আমরা ল্যাকেসিসের রোগীদের পাই। দেখেন, টাইফয়েডের রোগীদের ক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাকেসিসের লক্ষণগুলো পেয়ে যাই। এই টাইফয়েডের যে লক্ষণ, এই লক্ষণটা চরিত্রগত লক্ষণ যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে এদের পচন একটা ভাব, অর্থাৎ এদের যে সকল ডিসচার্জ গুলো হয় অধিক পরিমাণে দুর্গন্ধযুক্ত হয়। পায়খানা যদি হয় ল্যাকেসিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে টাইফয়েড রোগীদের ক্ষেত্রে। ঘাম যদি হয় সেক্ষেত্রে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, শীতল ঘাম হয় কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। রোগীর যখন জ্বর আসে, টাইফয়েড জ্বরের ক্ষেত্রে রোগীর যখন জ্বর আসে, তখন তার হাত পা কিংবা জিহ্বা এগুলোকে একটা কম্পন ভাব থাকে, এবং এদের অধিক পরিমাণে দুর্বলতা দেখা যায়, যার ফলে নিস্তেজ ভাব হয়, হাত পা ঠান্ডা হয়ে আসে। তবে এই জ্বর অবস্থাও এই টাইফয়েডের রোগীরা কিন্তু অধিক পরিমাণে খিটখিটে স্বভাবের, খিটখিটে মেজাজের হয়ে থাকে। এবং টাইফয়েড জ্বরটা যখন হয়, এই সময় এই ল্যাকেসিসের মুখের দিকে আপনি যদি তাকান, এই ল্যাকেসিসের রোগীদের মুখের দিকে তাকালে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখবেন, যে একটা বর্ণ, অর্থাৎ চোখে যেন, ও যখন ঘুমায় আছে, চোখে যেন একটা নীল বর্ণের একটা জাল পড়ার মতো অবস্থা থাকে। অনেক সময় মুখের বর্ণ, শরীরের বর্ণটা একটু নীলাভ হয়ে থাকে, এবং বিড় বিড় করে যেন কি একটা বলতে চায়। এই অবস্থায় কিন্তু আমরা ল্যাকেসিস চিন্তা করতে পারি। অনেক সময় দেখেন এরা অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। যখন দেখবেন যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং এই রোগীরা অধিক পরিমাণে বিড় বিড় করে বকতেছে, সেক্ষেত্রে ওপিয়াম এবং ল্যাকেসিসকেও কিন্তু আমরা একটু পার্থক্য করতে পারি। ল্যাকেসিসের রোগীর ক্ষেত্রে আমি বলেছি অধিক পরিমাণে বদমেজাজি হয়ে থাকে, জ্বর হওয়ার পরেও সে বদমেজাজি হয়, এবং এদের যে ডিসচার্জ গুলো হচ্ছে প্রত্যেকটা দুর্গন্ধযুক্ত। ঠিক ওপিয়ামের ক্ষেত্রে দেখবেন যে এই টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এরা একেবারে সংজ্ঞাহীন থাকে, ঘোর অজ্ঞান অবস্থায় থাকে, কোনো মতে তাকে জাগানো যায় না। ল্যাকেসিসের মুখের বর্ণটা একটু নীলাভ হয়, আর এই ওপিয়ামের রোগীদের মুখের ভাবটা, মুখের রংটা একটু লাল টাইপের, লালচে টাইপের হয়ে থাকে। এবং যখন এই ওপিয়ামের রোগী
আপনি দেখবেন, তখন দেখবেন যে এদের নাক ডাকার একটা প্রবণতাটা খুব বেশি পরিমাণে দেখা দেয়। এবং ল্যাকেসিসের রোগীদের পায়খানাটা একটু নরমাল হইতে পারে, অর্থাৎ পায়খানাটা দুর্গন্ধযুক্ত এবং আপনার লুজ মোশন হইতে পারে, কিন্তু ওপিয়ামের প্রস্রাব পায়খানা বন্ধ থাকতে পারে। এটা কিন্তু আমরা একটু মাথায় রাখতে পারি। দেখেন, আমরা অনেকগুলো রোগী পাই যে রোগীদের মাইগ্রেনের প্রবলেম আছে, কিংবা যে সকল রোগীদের পলিপাসের সমস্যা আছে, কিংবা অনেকগুলো রোগী আছে যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে। এই পলিপাস, মাইগ্রেন, সাইনোসাইটিস প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে মাথা ব্যথাটা বাম পাশে কিন্তু আক্রমণ করে। এবং যদি দেখা যায় রোগী বলল যে আমার সর্দিটা বন্ধ হয়ে গেছে, সর্দির স্রাব বসে গেছে, বসে যাওয়ার পরে বাম পাশের মাথাটা ব্যথা হচ্ছে, ব্যথার সাথে সাথে অনেক সময় নাক বন্ধ হচ্ছে, নাক বন্ধ হওয়ার সাথে সাথে বাম দিকের মাথা, চোখ, ঘাড় দিয়ে ব্যথা হচ্ছে, ডাক্তার সাহেব রাত্রে ঘুমাতে পারি না, সকালে একটু ভালো লাগে কিন্তু রাত হইলে যেন আমার সমস্ত ব্যথাটা শুরু হয়ে যায়, এবং আমি যখন ঘুমাতে যাই ঘুম থেকে উঠেই দেখি যে মাথা ব্যথাটা হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছি। ঠিক তেমনি যদি কিনা তাদের একটু গরমে কাজ করে, গরমে যদি ঘোরাঘুরি করে, যদি কিনা মাথা ব্যথা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকেসিসকে মাথায় রাখবো। দেখেন, টনসিলাইটিস এর কথা বারবারই আমি বলেছি। টনসিলাইটিস এর ক্ষেত্রে যদি কিনা তার বাম পাশের টনসিলটা ফুলে যায়, বাম পাশে যদি স্পর্শকাতর ব্যথা হয়, রোগী যদি অধিক পরিমাণে বাচাল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস সহ হিপাস সালফার আর্নিকা, মেডোরিনাম, কিংবা আপনার স্পর্শকাতর ব্যথা, সাইলেসিয়া, এই সকল ঔষধগুলো কিন্তু চিন্তা করতে পারি। কিন্তু এখানে হিপাস সালফার, সাইলেসিয়া এই দুইটা ওষুধ কিন্তু স্ক্রোফুলা ধাতুর, অর্থাৎ এই সকল ওষুধের রোগীদের ভিতরে সিসিভিই অর্থাৎ ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সহজে ঠান্ডা লাগার প্রবণতা কিংবা অমাবস্যা পূর্ণিমাতে বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকে। কিন্তু অপরপক্ষে ল্যাকেসিসের এদের কোনো ঠান্ডা লাগার প্রবণতাটা অত বেশি নেই, কিন্তু এদের মাইন্ড সিমটমটার ভিতরে কিংবা এদের সিমটমটার ভিতরে সর্বসময় আমরা দেখবো যে হিংসা পরায়ণ, সর্বসময় দেখবো যে এদের বাম সাইডে যে সকল রোগগুলো আক্রমণ হচ্ছে, প্রত্যেকটা রোগগুলো বাম পাশে আক্রমণ হচ্ছে, সেই সাথে সাথে ব্যথা, জ্বালা, যন্ত্রণা এটা আছে, গাত্রদাহ আছে। সেই সাথে সাথে যদি দেখা যায় যে এই রোগীদের টনসিল, গলায় টনসিল হয়েছে, গলায় টনসিলটা এমন ভাবে আটকে যাচ্ছে যে তারা কোনো কিছু খাইতে পারতেছে না, তরল জাতীয় টোটালি কোনো কিছুই খাইতে পারতেছে না, তাদের শক্ত জাতীয় জিনিস খাইতে পারতেছে, এবং তারা গিলে গিলে খাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু প্রকাশ করে। এরাই হচ্ছে ল্যাকেসিস। দেখেন, ল্যাকেসিসের রোগীদের ভিতরে আপনি অনেক সময় দেখবেন যে এদের কাশি হতে পারে, দীর্ঘদিন কাশি হইতে পারে। দীর্ঘদিন কাশি হইলে আমরা অনেক সময় টিউবারকুলিনাম ব্যবহার করে থাকি, ব্যাসিলিনাম ব্যবহার করে থাকি, কিংবা অনেক সময় দেখি যে এই কাশিটা কঠিন থেকে কঠিনতর, জটিল থেকে জটিলতর অবস্থায় চলে গেছে। কিন্তু আমাদের মাথায় যদি থাকে যে এই কাশিটা বৃদ্ধি কখন হচ্ছে, রোগীর যখন কেস টেকিং করতেছি, রোগীকে জিজ্ঞাসা করলাম যে আপনার এই কাশিটা কখন হচ্ছে, রোগী বললো ডাক্তার সাহেব কাশি তো সারাদিন ভালো থাকে, কিন্তু ঘুমাতে যায়, ঘুমানোর মধ্যে হঠাৎ করে ফুসফুস ফুসফুস করে কাশি লাগে, এবং কাশি লাগার ফলে আমি এক সময় দেখে শ্বাসকষ্টে অধিক উপনীত হই। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ল্যাকেসিসটা কিন্তু ব্যবহার করি। দেখেন, পিরিয়ডের ক্ষেত্রে, মহিলাদের পিরিয়ডের ক্ষেত্রে বিশেষ করে মেনোপজ এসে গেছে, মেনোপজ আসবে এমন অবস্থায়, কিংবা অনেকগুলো মহিলা অধিক দিন যাবত পিল খাচ্ছে, অধিক দিন যাবত ওই আপনার নিচ্ছে, কপারটি নিচ্ছে, কিংবা অধিক দিন যাবত তারা ইনজেকশন নিচ্ছে, নেয়ার পরে যে হয়তোবা দেখা গেল 35 কিংবা 45-40 বছর বয়স হচ্ছে, এই সময়টাতে তাদের পিরিয়ডটা অনিয়মিত হচ্ছে, এবং পিরিয়ডটা অনিয়মিত হওয়া সহ যদি তাদের জরায়ুতে সিস্ট দেখা যায়, তাদের ওভারিতে সিস্ট দেখা যায়, যে সিস্টটা বাম পাশে অধিক পরিমাণে আক্রমণ করতেছে, রোগী এত বেশি অস্থির হয়ে যাচ্ছে, এত বেশি অধৈর্য হচ্ছে, যেটা কখনো কল্পনাতীত।
রোগীর যখন পিরিয়ড হচ্ছে কালো কালো চাপ চাপ মতো চলে আসতেছে, এই লক্ষণে আমরা অনেক সময় স্যাবাইনাকে চিন্তা করে থাকি, এই লক্ষণে আমরা অনেক সময় সিকেলিকরকে চিন্তা করে থাকি, এই লক্ষণে অনেক সময় সিপিয়া কিংবা গ্রাফাইটিস কিংবা আপনার পালসিটিলাকে চিন্তা করে থাকি। কিন্তু রোগীর যদি মাইন্ড সিমটম, রোগীর যদি অ্যাগ্রাভেশন টাইম, রোগীর যদি আপনার এইচসিআর কিংবা রোগীর যদি আদার্স যে কনকমিটেন্স যে সকল সিমটম গুলো আছে, এই সিমটম গুলোকে ল্যাকিসিসকে নির্দেশ করে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা কখনোই ল্যাকিসিস দিতে বলবো না। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। দেখেন, এই রোগীর আমরা যখন কেস টেকিং করব, সেক্ষেত্রে আমরা যদি এদের গোসলের কথাটা জিজ্ঞাসা করি, এই ল্যাকেসিসের রোগী বলবে যে ডাক্তার সাহেব, আমি ঠিক মতো গোসল করতে পারি না, আমি ডুব মারতে পারি না, ডুব মারলেই আমার দম লেগে আসে। এই রোগীর যদি ল্যাকেসিস রোগীর যদি তাদের ভয়ের কথা জিজ্ঞাসা করি, সেক্ষেত্রে রোগী বলবে যে অধিক পরিমাণে সাপের ভয় পাই, যেটা ল্যাকক্রাইনাম এবং ল্যাকেসিস দুইটার ভিতরে কিন্তু আছে। ল্যাকক্রাইনাম এটা ফার্স্ট গ্রেডের, সেকেন্ড গ্রেডের ল্যাকেসিস, এবং এদের ভয়টা হচ্ছে মৃত্যুর ভয় হবে। এবং যখন এই ল্যাকেসিসের রোগী কারোর সাথে গন্ডগোল করে, ঝগড়া করে, বিবাদ করে, তখন তার হাতের কোনো কিছু খাবে না। তার ভয় থাকে যে আমি যদি তার হাত থেকে কোনো কিছু খাই, তাহলে হয়তোবা আমার বিষ খাওয়ায় মারবে। এবং এদের ভয়ের ভিতরে দেখবেন যে এরা বলবে আমরা গাড়িতে চড়তে পারি না কিংবা পানিতে অধিক পরিমাণে ভয় পাই। এই হচ্ছে ল্যাকেসিস, ল্যাকেসিসের ভয়। ল্যাকেসিসের যদি আপনি ড্রিমটা দেখেন, স্বপ্নটা দেখেন, স্বপ্নটা দেখলে বলবে ডাক্তার সাহেব, আমি রাত্রে ঘুমের ভিতরে সাপের স্বপ্ন দেখি। অনেক সময় দেখেন এই যে ল্যাকেসিসের কথা বলেছি, ল্যাকক্যানেরাম কিংবা আর্জেন্টাম নাইট্রিকাম, এই সকল রোগীরা কিন্তু সাপের ভয় স্বপ্ন দেখে। এদের দৈনন্দিন কর্মকাণ্ড, অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য নিজে মারা যাচ্ছে, আপনার কথা তো একটু ক্লিয়ার আসতেছে না, আস্তে আস্তে আসতেছে। সবার ক্ষেত্রে কি এমনটা হচ্ছে? না স্যার, ক্লিয়ার ক্লিয়ার না, ক্লিয়ার আছে। অল ক্লিয়ার, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি স্যার। আপনি আবার লিভ নিয়ে ঢোকেন। খুব সুন্দর শুনতে, আমরা ইন্ডিয়াতে খুব ভালো শুনতে পাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, অনেকদিন পরে দেখতে পাচ্ছি আপনার। কেমন আছেন স্যার? শামীম স্যার কেমন আছেন? স্যার মনে হয় ব্যস্ত। জি আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ধন্যবাদ স্যার। তো ইনশাআল্লাহ, তো যে জিনিসটা আমরা বলছিলাম যে এরা সাপের স্বপ্ন দেখতে পারে, কাজকর্ম আছে, এই কাজকর্মের স্বপ্ন দেখতে পারে। নিজেকে মারা যাচ্ছি আমি, আমার মৃত ব্যক্তি অর্থাৎ আমার দাফন কাফন করাচ্ছে, কিংবা আমার এই মুহূর্তে জানাজা পড়াচ্ছে, এই ধরনের স্বপ্ন কিন্তু ল্যাকেসিস দেখতে পারে। অর্থাৎ অনেক সময় কাল্পনিক দৃশ্য বলি, চোখের সামনে সাপ এসে যাচ্ছে, চোখের সামনে হয়তোবা যে লাঠিটা পড়ে আছে ওটাকে সাপ মনে করতে ডিউরেশনটা এমন আসতে পারে, কাল্পনিক স্বপ্ন কিন্তু তারা দেখতে পারে। এমনকি অনেক সময় তারা স্বপ্ন দেখে যে আমার সন্তানকে আমি মেরে ফেলতেছি, এই ধরনের স্বপ্ন কিন্তু ল্যাকেসিস দেখতে পারে। অর্থাৎ এদের ভিতরে ক্রুয়েলিটি যে জিনিসটা, এই ক্রুয়েলিটি যে ভাবটা সারা দিন যে জিনিসটা নিয়ে চিন্তা চেতনার ভিতরে রাখে, এই চিন্তা চেতনাটা কিন্তু স্বপ্নের ভিতরে অনেক সময় বাস্তবায়ন করতে পারে, তো স্বপ্নটা দেখতে পারে ল্যাকেসিস। আপনি যদি ল্যাকেসিসের রোগীর এদের খাদ্যটার দিকে খেয়াল করেন, কোন খাদ্যটা খেতে পারে বেশি, ইচ্ছা ডিজায়ারটা যদি আপনারা দেখেন, ইচ্ছা অর্থাৎ মদ জাতীয় জিনিস, কপি জাতীয় জিনিস, ঝিনুক জাতীয় জিনিস, শামুক জাতীয় জিনিস, শুটকি জাতীয় জিনিস, কিংবা উগ্র জাতীয় জিনিস, ঝলসানো অর্থাৎ তেলে ঝলসানো, অধিক পরিমাণে মশলা জাতীয় খাদ্য, অর্থাৎ সাপ যেমন উগ্র হয় ঠিক তেমনি এদের খাদ্যটা, ইচ্ছাটা হচ্ছে উগ্র টাইপের, উগ্র জাতীয় খাদ্য এরা কিন্তু খেতে চায়। এই ল্যাকেসিসের যদি অ্যাভারশন দেখেন, অনিচ্ছাটা দেখেন, তাহলে এরা পানি জাতীয় খাদ্য খেতে পারে না। কারণ পানি খাইলে কিংবা শুকনো জাতীয় খাদ্য, যদি মুড়ি খাইতে যায়, যদি কিনা রুটি খাইতে যায়, যাতে পানির আবরণ
নেই, রুটি খাইতে যায়, পানি খাইতে যায় কিংবা দুধ খাইতে যায়, তামাক খাইতে যায়, তাহলে তাদের কিন্তু একটু অসুবিধা দেখা দেয়। বিধায় কিন্তু এরা এই জাতীয় খাদ্য খেতে চায় না। এই রোগীর যদি আপনারা দেখেন যে তাদের অসহ্য কোনটা, সহ্য করতে পারে না, তারা সহ্য করতে পারে না কোন জিনিসটা, অর্থাৎ তাদের হ্রাস বৃদ্ধিটা যদি আমরা খেয়াল করি, বৃদ্ধিটা এদের রোগের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাম পাশে বৃদ্ধি হয়, ঘুমের মধ্যে বৃদ্ধি হয়, এবং এদের ঘুম থেকে ওঠার পরে মন মেজাজটা খিটখিটে টাইপের থাকে, যেটা লাইকোপোডিয়ামের থাকে। কিন্তু লাইকোপোডিয়ামের যে মন মেজাজটা খিটখিটে থাকে তার ভিতরেও কিন্তু কারণ আছে। লাইকোপোডিয়াম অজানা একটা স্বপ্ন দেখে, বিশেষ করে লাইকোপোডিয়ামের বাচ্চারা স্বপ্ন দেখে সে ইনসিকিউরিটিতে ভুগতেছে। বাচ্চারা ভয়ের স্বপ্ন দেখে, জীবজন্তুর স্বপ্ন দেখে, দেখে হঠাৎ করে বিকাল টাইমে ঘুম থেকে ওঠে, ওঠার পরে দেখে যে আমার আশেপাশে কেউ নেই। এর ফলে অনেক সময় মা বাবার কোলে উঠেও কিন্তু মার মারধর দেওয়া শুরু করে, আশ্বাস শুরু করে, অর্থাৎ হাত পা ছুটতে থাকে, যে সে ইনসিকিউরিটি ভুগতেছে। মনের ভিতরে একটা অজানা ভয়, মনের ভিতরে একটা অজানা কষ্ট যে আমার আশেপাশে মনে হয় কেউ নেই। এর জন্য সে কিন্তু ঘুমের মধ্যে উঠে রাগান্বিত হয়। আর ল্যাকেসিসের রোগীদের বারবার বলা হচ্ছে যে সাপের বিষটা আক্রমণ করে বেশি রাত্রে, অর্থাৎ শোয়ার পরে, বিশ্রামের পরে, ঘুমের পরে। বিদায় ঘুমের ভিতরে তাদের বিষক্রিয়া শরীরে দেখা যায়, ল্যাকেসিসের বিষক্রিয়া শরীরে দেখা যায়, যার ফলে ওই বিষের ক্রিয়া নিয়ে সে ঘুম থেকে জেগে ওঠে, এবং জেগে ওঠার পরে মন মেজাজটা অধিক পরিমাণে খিটখিটে, অধিক পরিমাণে রাগে, অধিক পরিমাণে ক্রূরতা, অধিক পরিমাণে হিংসুটে, অধিক পরিমাণে ঈর্ষা, অধিক পরিমাণে ভয়, অধিক পরিমাণে ক্রোধ, অধিক পরিমাণে বিরক্তি, এই অবস্থা কিন্তু দেখা দেয় ঘুমের ভিতর থেকে, ঘুম থেকে জেগে উঠলে। এদের ল্যাকেসিসের যদি আপনি এদের বৃদ্ধিটা দেখতে চান, তাহলে দেখবেন যে এরা তরল জাতীয় কোনো খাবার এরা গিলতে পারে না, অর্থাৎ ওই সময় এদের রোগটা বৃদ্ধি পায়। এবং এই ল্যাকেসিসের রোগীরা কখনোই বাম পাশ, অর্থাৎ বাম কাঁধে ঘুমাতে পারে না। বাম কাঁধে ঘুমালে তাদের রোগটা বৃদ্ধি হয়। ল্যাকেসিসের রোগীরা কখনো মুখের উপরে বাতাস, ঠিক এই বাতাস সহ্য করতে পারে না, এই সময় তাদের রোগটা বৃদ্ধি হয়। ল্যাকেসিসের রোগীরা রোগের কথা যখন মনে করে তখন তাদের রোগের বৃদ্ধি হয়, বিধায় তাদের রোগের কথা মনে করতেই চায় না। অনেক সময় যখনই মনে হয় তাদের রোগটা বৃদ্ধি হয়। এদের বৃদ্ধির ভিতরে আমরা আবার একটা জিনিস দেখবো, এদের খালি পেটে রোগের বৃদ্ধি হয়। খালি পেট হইলে, ক্ষুধা লাগলে এরা অধিক করে রাগান্বিত হয়ে যায়, বিধায় তারা খালি পেট রাখে না, এদের একটু খেলে উপশম বোধ করে। এদের উপশম, অর্থাৎ হ্রাসটা কখন হচ্ছে, কেস টেকিং করার সময় আমাদের অ্যাগ্রাভেশন টাইম এবং এমিউনেশন, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হয়। অর্থাৎ হ্রাসটা হয় কখন, ঢিলা ঢালা কাপড় পরলে কিংবা আক্রান্ত স্থান জোরে চাপন দিলে, যেটা আমরা ক্যাপসিকামের ভিতরে, চায়নার ভিতরে, ম্যাকফসের ভিতরে, কলোসিনথের ভিতরে, ব্রায়োনিয়ার ভিতরে, প্লামবামেট, এই ওষুধগুলোর ভিতরেও কিন্তু পেয়ে যায়। এবং এদের ব্যথাযুক্ত স্থানে যদি পানি দেওয়া হয়, ঠান্ডা পানি দেওয়া হয়, তাহলে এরা কিন্তু আরাম বোধ করে। এবং এদের উপশমটার ভিতরে আমরা দেখতে পাই, মহিলাদের যখন মাসিকের কষ্ট হয় ওই সময় এরা যদি একটু বিশ্রামে যায় কিংবা একটু চুপচাপ থাকে, সেক্ষেত্রে একটু আরাম বোধ করে। এবং আক্রান্ত স্থানটা যদি একটু ঠান্ডা বোধ করে, অর্থাৎ ঠান্ডা কোনো কিছু দেওয়া হয়, তাহলে কিন্তু এরা অনেক উপশম বোধ করে। এই রোগীদের, ল্যাকেসিস রোগীদের যদি আমরা প্রস্রাবের কথা জিজ্ঞাসা করি, অর্থাৎ আমাদের ফিজিক্যাল জেনারেল যখন আমরা টেস্ট টেকিং এর ক্ষেত্রে লিপিবদ্ধ করি, তখন ঘুম, ঘাম, প্রস্রাব প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হয়। তো প্রস্রাবের যদি আমরা জিজ্ঞাসা করি, ল্যাকেসিসের রোগী অনেক সময় বলবে, ডাক্তার সাহেব আমার কালো কালো প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবে অধিক পরিমাণে ফেনা হয়, প্রস্রাবে রক্তের ছিটাও থাকতে পারে। সেই সাথে সাথে যদি দেখা যায় যে রক্তে অনেক সময়, প্রস্রাবের সাথে অনেক সময় ইটের গুঁড়োর মতো এক ধরনের তলানি, যেটা আমরা লাইকোপোডিয়ামের ভিতরে পেয়ে যাই, এই ধরনের তলানি যদি থাকে এবং প্রস্রাবে যদি জ্বালা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ল্যাকেসিসকে মাথায় রাখতে পারি। ল্যাকেসিসের জিহ্বাটা যদি আমরা বের করতে বলি ডাক্তার রোগীর, আপনি একটু জিহ্বাটা দেখেন তো, জিহ্বাটা যখন দেখাবে
তখন দেখবেন যে জিহ্বাটা চিকন সাপের মতো এবং শুষ্ক টাইপের, চকচকে টাইপের, বাদামি রঙের, এবং জিহ্বার অগ্রভাগ বা জিহ্বার কিনারাগুলো লাল টাইপের থাকবে, অগ্রভাগটা একটু ফাটা টাইপের থাকবে। সাপের জিহ্বাটা কিন্তু একটু ফাটা টাইপের থাকে, বিধায় অনেক সময় দেখবেন যে ফাটা টাইপের। এবং এই জিহ্বাটা কিন্তু অনেক সময় দেখা যায় রোগীদের এই জিহ্বাটা একটু কম্পন টাইপের, কাঁপা কাঁপা ভাব, এবং রোগী বারবার জিহ্বা বের করবে। এই জিহ্বা বের করার একটা টেন্ডেন্সি, প্রবণতা কিন্তু থেকে যায়। এটাই হচ্ছে ল্যাকিসিস। ল্যাকিসিসের যদি স্টুলটার কথা জিজ্ঞাসা করা হয়, ল্যাকিসিসের রোগীদের যদি স্টুলটা জিজ্ঞাসা করি, দেখেন স্টুলটা, এদের পায়খানাটা একটু দুর্গন্ধযুক্ত হইতে পারে। সাপের পায়খানাটা কিন্তু দারুণ দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত কনস্টিটিউশন এই রোগীদের ভিতরে থাকতে পারে। এবং এই পায়খানাটা অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার না, পায়খানাটা ইরেগুলার হচ্ছে, পায়খানাটা শক্ত টাইপের ইরেগুলার, ক্লিয়ার হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকিসিসকে চিন্তা করতে পারি। অর্থাৎ এই ক্লিয়ার না, এই জিনিসটা হচ্ছে ল্যাকিসিসের রোগীদের যখন পায়খানায় যাচ্ছে তখন অধিক পরিমাণে প্রেসার দিতে হচ্ছে। রোগী মনে করতেছে যে তার রেকটামে অনেকটা মল জমে আছে, এবং অনেক সময় দেখা যায় মলটা গুটলে গুটলে টাইপের, সাথে রক্তের ছিটা, এই ভাবটা কিন্তু থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে সকল ল্যাকিসিসের রোগী মদ্যপ পান করে, কিংবা যে সকল ল্যাকিসিসের রোগী নেশা করে, এই সকল রোগীদের ক্ষেত্রে অনেক সময় পাতলা পায়খানা হওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ 2 দিন 3 দিন 4 দিন পায়খানা বন্ধ আছে, বন্ধ হওয়ার পরে যে দেখা গেল যে পাতলা পায়খানা, অনর্গল পাতলা পায়খানা হচ্ছে, অধিক পরিমাণে দুর্গন্ধযুক্ত পায়খানা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ল্যাকিসিস আসতে পারে। খেয়াল করেন, ল্যাকিসিস এই রোগীদের, বিশেষ করে মহিলাদের যে সময় মেনোপজ আসে, এই মেনোপজ আসাকালীন সময়ে কিন্তু দীর্ঘদিন পাতলা পায়খানায় ভুগতে পারে। মেনোপজ আসাকালীন সময় এই সকল লক্ষণগুলো যদি আপনি, বিভিন্ন যে সকল লক্ষণগুলো আছে, এই সকল লক্ষণগুলো যদি আপনি পান, তাহলে কিন্তু ল্যাকিসিস দিতে পারেন। ল্যাকিসিসের রোগীদের ভিতরে আরো একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে মাথা ঘোরার টেন্ডেন্সি এদের ভিতরে থাকে। এবং সর্বসময় আমি দেখেছি, আমরা 70% রোগী পেয়েছি যারা হাই প্রেসারের রোগী হয়ে থাকে, ল্যাকিসিসের হাই প্রেসারের রোগী হয়ে থাকে। এবং মাথা ঘোরার একটা প্রবণতা, মাথার ভিতরে একটা স্পন্দন জনিত একটা ঘোরার একটা প্রবণতা কিন্তু আমরা ল্যাকিসিসের রোগীদের ভিতরে পেয়ে যাই। তো এই ল্যাকিসিস এই এমন একটা মেডিসিন, যে রোগগুলোর কথা বললাম, এই রোগগুলো তো আছে, সেই সাথে সাথে একটা ডিপ অ্যাক্টিং ফলিক রেস্ট মেডিসিন, বিধায় শরীরের সর্বস্তরে, সর্ব জায়গায়, সর্বসময়, সর্বভাবে এটা ব্যবহার হইতে পারে, যদি কিনা তার এই যে সিমটম গুলো, অর্থাৎ আমাদের যে মূল অস্ত্র যেটা আছে, অর্থাৎ সিমটম, লক্ষণ, এই লক্ষণগুলো যদি আমরা সঠিকভাবে, সুবিন্যস্ত ভাবে আমরা সংগ্রহ করতে পারি, সংগ্রহপূর্বক যদি রোগীকে আমরা সিলেক্ট করতে পারি এটা ল্যাকিসিসের রোগী, তাহলে কিন্তু ল্যাকিসিস দেওয়ার সাথে সাথে, অর্থাৎ দেওয়ার অন্তত পক্ষে 10 দিন 15 দিনের মধ্যে রোগী কিন্তু উপশম বোধ করবে। আমি অনেকগুলো রোগী পেয়েছি আমার লাইফে, অনেকগুলো সফল কেস আছে ল্যাকিসিসের। পাগল থেকে শুরু করে, এই জরায়ু টিউবার থেকে শুরু করে, আপনার হার্টের রোগীর থেকে শুরু করে অনেকগুলো সফল কেস আমার আছে। যদিও আমি একটু অলস টাইপের, ওই কেসগুলো কখনো আমার শেয়ার করা হয়ে থাকে না। অনেকেই শেয়ার করেন, এটা একটা ভালো গুণ, কিন্তু আমি অলস, আমার শেয়ার করার সময়টা আমার হয়ে ওঠে না, এবং শেয়ার করিও না। তো ল্যাকিসিস নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ল্যাকিসিস এমন একটা ঔষধ যাকে নিয়ে গবেষণা করলে এর গবেষণা কখনো শেষ হবে না। তো এই রোগের ল্যাকিসিস রোগের কারণটা আমি প্রথমে একটু ব্যাখ্যা করবো চিন্তা করেছিলাম, কিন্তু ভুলবশত ওটা ব্যাখ্যা করতে পারিনি, একটু শেষের দিকে ব্যাখ্যা করে দেখেন। রোগের কারণ হিসেবে যদি হয় দীর্ঘদিনের শোক, কোন শোক? নিজেকে সমাজে কখনো মানায় নিতে পারলাম না, নিজের আধিপত্য বিস্তার করতে পারলাম না, এই শোক। বিরক্তি, ক্রোধ, ভয়, ঈর্ষা, প্রেমে ব্যর্থতা, ঋতুস্রাব, লোভ পাওয়া, অর্থাৎ মেনোপজ আসাকালীন সময়, কিংবা বিষাক্ত ক্ষত, কিংবা কোনো ধরনের স্রাব আপনার অবরুদ্ধ হওয়া, কিংবা দেখা গেল
অধিক পরিমাণে মদ পান করা, অধিক পরিমাণে উত্তপ্ত আবহাওয়ায় ঘুরে বেড়ানো, অধিক পরিমাণে রৌদ্রে ঘুরে বেড়ানো, এই সকল কারণগুলোতে কিন্তু ল্যাকেসিস লিপিবদ্ধ হয়। অর্থাৎ এই কারণগুলোতে কিন্তু ল্যাকেসিসে তারা আক্রান্ত হয়ে থাকে। এই ল্যাকেসিস ঔষধের শত্রুভাবাপন্ন ঔষধ হচ্ছে আপনার অ্যাসিটিক অ্যাসিড, কার্বো অ্যানিমালিস, অ্যাসিড নাইট্রিক, অ্যামন কাপ, ডাল ক্যামেরা, সরিনাম, সিপিয়া। শত্রুভাবাপন্ন ওষুধ। অ্যান্টিডোট হচ্ছে অ্যালুমিনা, আর্সেনিক, বেলেডোনা, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্যামোমিলা, কফিয়া ক্রুডা, লিপাস সালফার, মাক্সল, অ্যাসিড নাইট্রিক, নাক্সভম, ওপিয়াম, অ্যাসিড ফস, ট্যারেন্টুলা এবং আপনার এই অ্যান্টিডোট হচ্ছে টক জাতীয় জিনিস, সুরা জাতীয় জিনিস। ডোজ এবং পোটেন্সি, এটা হচ্ছে রোগীর ফিজিক্যাল যে স্ট্রাকচার, রোগীর যে ইমিউনিটি পাওয়ার, এর উপরে বিচার করে একজন ডাক্তার হোমিওপ্যাথ ইনি ডোজ এবং পোটেন্সিটা নির্ধারণ করবেন। তবে তুষার শক্তি থেকে শুরু করা উত্তম। তুষার শক্তি থেকে 1M, 10M, CM পর্যন্ত যদি সঠিক লক্ষণ পেয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করাটা উত্তম। তো যাই হোক, প্রত্যেক স্যার এবং ম্যামকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় আপনারা ধৈর্য ধারণ করে আমার এই বকবকানি শুনলেন। এর ভিতরে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন, এবং যদি কারোর প্রশ্ন থাকে অন্তত ছোট করে প্রশ্ন করতে পারবেন। ছোট করে প্রশ্ন করার পরে আমরা ক্লাসটা শেষ করব। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ম্যাম যদি কোনো প্রশ্ন থাকে ছোট্ট করে। স্যার ল্যাকেসিস সম্পর্কে যা বললেন, এতদিন পর সুন্দর একটা কনসেপ্ট তৈরি হলো, তা এটা মানে আপনার নিজের হ্যান্ডমেড তৈরি নোট নাকি কোনো রেফারেন্স বই যদি একটু বলতেন তাহলে একটু ভালো স্যার হতো। ল্যাকেসিস নিয়ে আমি দীর্ঘদিন, মানে এর আগে 2021 সাল থেকে আমি ল্যাকেসিস নিয়ে দারুণ ভাবে পড়াশোনা করেছি। তো আমার অনেকগুলো নোট আছে, তার মধ্যে আমার অন্যতম একটা নোট হচ্ছে আপনার ল্যাকেসিস। এই নোটটা আমার নিজস্ব তৈরি করা, বিভিন্ন বই পড়ে পড়ে তৈরি করা আর কি। যদি চান নোটটা চাইলে আপনি পেতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, নাম্বারটা একটু লিখে দেন। লিখে দিচ্ছি, আমি নাম্বারটা লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি ল্যাকেসিস তো খুব সুন্দর আলোচনা হইলো ইনশাল্লাহ। আর আমরা তো ভয় কারণ ল্যাকেসিস ব্যবহার করব সাপের বিষ দিয়া, এটা মানে এই এটা তো সাহস পাই না। স্যার, পৃথিবীতে যে জায়গাটাতে ভয় আছে সে জায়গাটাতে ব্যর্থতা আছে, যে জায়গাটাতে ভয় নেই সে জায়গায় কখনো ব্যর্থতা নেই। স্যার, আমাদের শিক্ষারানী ম্যাম হ্যান্ড রাইজ করেছেন, বলেন ম্যাম। স্যার ল্যাকেসিস 1M দেওয়ার পরে আমার একটা পেশেন্ট অনেক ভালো আছে ওই মেনোপজ টাইমের সমস্যার কারণে। স্যার তারপরে 2 ডোজ দেওয়া হয়েছিল 1M, দেওয়ার পরে 2 মাস পিরিয়ড খুব ভালো আছে। অবশ্য একটু একটু ব্যথা যন্ত্রণা আছে কিন্তু আগের তুলনায় অনেক কম। তো স্যার এর পরবর্তী ডোজ কি দেওয়ার সময় হয়েছে স্যার? 10M কি দেওয়া যাবে নাকি আর ওয়েট করতে হবে? না, এখনো অপেক্ষা করেন। ল্যাকেসিস ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন এটা বলেছি, এবং এর ক্রিয়াকালটা অনেক দিন যাবত, বিধায় আপনি আরো অপেক্ষা করেন। রোগীর রোগ কোন দিকে যায় এটা একটু খেয়াল করেন। থ্যাংক ইউ স্যার। অপেক্ষা করেন ম্যাম। তো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার নাই ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন প্রায় 2 বছর পরে 3 বছর পরে মনে হয় আপনার সাথে আমার কথা হচ্ছে। জি, আমি নাম্বারে কল দেই, বন্ধ করে বেশিরভাগ সময় নাম্বারটা। আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, কারণ নাম্বারে তো আমি তো বর্ডার এলাকার মানুষ, বললাম না আমি ওই বাংলাদেশি ভাত খাই আর ইন্ডিয়ান হাওয়া খাই, বিধায় আমার এদিকে নেটওয়ার্ক থাকে না। তো আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন।
হোয়াটসঅ্যাপ আচ্ছা সর্বক্ষণ ঠিক খোলা আছে। থাকে। দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো যে জি। আমি মানে রোগীর কেস টেকিং এ অন্য মেডিসিন মানে মানে পাইতেছি, আর তার মাইন্ড সিমটমস এ পাইতেছি লেকেসিস। এখান থেকে মানে একটু বলছিলেন, কথাটা আমার ক্লিয়ার শুনতে পাই নাই। এই একটা গেছে, আর এই কথাটাও বলছেন কি সিমটমটার উপরে সর্বক্ষণ আপনি মনোযোগ দিবেন। পলিক্রেস্ট যে সকল মেডিসিন গুলো আছে, এই মেডিসিন গুলো কিন্তু মাইন্ড সিমটমটা দারুণ ভাবে ক্যারি করে। সুতরাং কেস টেকিংটা আবার আপনি নেন, নিয়ে দেখেন মাইন্ড সিমটমটা কোন দিকে যাচ্ছে। মাইন্ড সিমটমটা খুবই জরুরি, বিশেষ করে এই পলিক্রেস্ট মেডিসিন গুলোর ক্ষেত্রে, বুঝলেন? জি। দ্বিতীয় মাইন্ড প্রশ্ন সিমটম নেন, ছিল, প্রয়োজনে প্রয়োজনে কেসটা আমার কাছে একটু পাঠিয়ে দিয়েন, সেক্ষেত্রে আমি আপনার একটু হেল্প করতে পারবো। যে এটা শেখার জন্য মানে মনে রাখার জন্য। আর একটা বিষয় এসে যায় যে এটা কথাটা বলছেন কিনা মানে আমার কানে বাজে বলছেন, তারপর শিওর হওয়ার জন্য। সেটা হচ্ছে যে দুইজন লেকেসিস একই ঘরে বসবাস করলে, হয়তো দুই বোন, না হইলে দুই ভাই, না হইলে ওই যে দুই জাল যা, সেক্ষেত্রে মানে তাদের ইটা কি আসে? কম্পিটিশন থাকে তাদের ভিতরে, কম্পিটিশন কে বড়, এই ধরনের কম্পিটিশন তাদের ভিতরে দেখা যায়। অধিক পরিমাণে কম্পিটিশন হয়, আমি বড়, ও বলে না আমি বড়। ল্যাকেসিস এটা কি আর ধ্বংস করবে না মানে উন্নত করবে কাজে? ধ্বংস মানে বললাম না, কেউ কারো সহ্য করতে পারবে না, এবং ওই সংসারে সর্বক্ষণ মারামারি কাটাকাটি লেগেই থাকবে। ল্যাকেসিস আর কখনো মিলতে পারে না। আর পালসেটিলের ক্ষেত্রে পালসিটিলা, ল্যাকেসিস পালসিটিলা হলো, পালসিটিলা তো একদম নিশ্চুপ মানুষ, কিন্তু ল্যাকেসিসের উৎপাতে পালসিটিলা তো শেষ। পালসিটিলা শেষ পর্যন্ত সিপিআই চলে যায় কিনা সন্দেহ হয়, এসটাপি শীঘ্রই চলে যায় কিনা সন্দেহ হয়। পালসিটিলার একদম পুরো জীবন জড়াই দিবে একবার ল্যাকেসিস। আমি ওইটা বলি নাই, বলছিলাম দুইজন পালসেটিলে একই সাথে বসবাস করলে সেক্ষেত্রে তো সোনায় সোহাগা। জি। পালসিটিলা অসংখ্য মানেই শুকরিয়া। নমনীয়, পালসিটিলা মানেই ফ্যামিলি ওরিয়েন্টেড, পালসিটিলা মানে সমস্ত কিছুতে সহনশীল ভাব, তাই না? সুতরাং পালসিটিলা তো ঘরে থাকা মানে তো শুধু বিরাট ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার স্যার, ম্যাম বলছি আমি- আজকে সারাদিনে, জি স্যার, স্যার বলছিলাম আমি ইন্ডিয়া থেকে বলছি, তা আপনার নাম্বারটা আমি তো ওই যে নাম্বারটা দিয়েছেন নাকি আপনাদের কোনো জি কোড দিতে অবশ্যই হবে? আমাদের কোড দিতে হবে +880 +880, এটা কোড দিয়ে আপনি ইয়ে করেন, সেভ ঠিক। করেন, পাবেন। ঠিক আছে। তো যাই হোক স্যার ম্যাম, আজকে সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, আমি আর মানে ইয়ে করতে পারতেছি না। তো যাই হোক, আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে আবার নতুন একটা মেডিসিন নিয়ে হাজির হব। প্রত্যেকেই চেষ্টা করবেন হাজির থাকার, ভালো লাগবে। এবং এর পরবর্তীতে দেখা যাক কোন মেডিসিনটা নিতে পারি। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে শুভরাত্রি। আপনাকেও অনেক ধন্যবাদ আসসালামু স্যার, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট করে ক্লিয়ার নেওয়ার জন্য। আমাদের সমীর দাদা আছেন যে, দাদা আপনি আছেন, আমি খেয়াল করিনি। স্যার আমাদের এই গ্রুপে আজকের মতো এত উপস্থিতি আর অতীতে দেখি নাই। আপনাকে স্যার আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জি ইনশাল্লাহ স্যার, আসলে আমি তো ক্লাস নিই না। আমি আগে, অর্থাৎ 2020 আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে শুরু হচ্ছে আমাদের গ্রুপ দিয়ে, বাংলাদেশ ওই হোমিও জগৎ দিয়ে, গুগল মিটে। তো ওই সময় ক্লাস নিতাম। আমাদের সে সময় গ্রুপে যেহেতু আপনার উপস্থিতি থাকতো 100 কিংবা 80 কিংবা 85 এমন উপস্থিতি থাকতো। তো আমি তো ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি আপনার 2022 সালের পর থেকে আবার, কিন্তু আস্তে আস্তে আবার চেষ্টা করতেছি ক্লাস নেওয়ার। করোনাকালীন সময় আমাদের ভালো কিছু শিখাইছিল। করোনা শেষ, স্যারে আস্তে আস্তে গায়েব হ্যাঁ, হয়েছে। আমাদের এখন নাইট আবার ভাই ছিল ওই সময়। নাইট ভাই আমাদের কতজন স্টুডেন্ট হইতো? আপনি তো প্রথম স্টুডেন্ট আমাদের সেই সময়, 20 সালের। প্লাস অ্যাভেলেবল থাকে এবং প্রায় 2 দিন 1 দিন পর পরই ক্লাস থাকতো। না, আমরা 3 দিন ক্লাস করতাম হোমিও জগতে এবং মনা স্টাডি গ্রুপে 3 দিন করে ক্লাস করতাম। তখন বাংলাদেশের টোটাল, বাংলাদেশ কেন, টোটাল ইন্ডিয়াতে কোনো ক্লাস হইতো? শুধুমাত্র আমাদের 2টা গ্রুপ ছিল। মনে আছে আপনার? জি জি জি। আমরাই মনে হয় প্রথম অনেক ছিলাম স্যার। বাংলাদেশের
ইন্ডিয়ার ভিতরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই লিংকে ক্লাস হবে আগামী শুক্রবারে? আগামী শুক্রবারে এই লিঙ্কে। আর যদি আপনি হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, নাম্বার দিয়েছি, যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি গ্রুপে অ্যাড করে দেবো। ইনকল মেসেজে নাম্বার দেওয়া আছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিফট হয়ে গেছি, ক্লাস হয় না দেখি অনেকদিন যাবত। কি বলেন আপনি? তাহলে তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস হয় তো, প্রতি সপ্তাহে তো টুকটাক ক্লাস হয়। আপনি নাই, অনেকে নাই পরিচিত, এই জন্য থাকি নাই। আচ্ছা, আজকে ক্লাসটা কি ভিডিও করতে কেউ স্যার? রেকর্ডিং তো আমাদের মঈন স্যার আছেন নাকি গ্রুপে? আমাদের গ্রুপের তো সবাই আছে হিসাব অনুযায়ী। মঈন স্যার, শহীদুল স্যার ছিল। তাহলে এটা মঈন তো স্যার খুব করবে গুরুত্বপূর্ণ class। লেকচার এবং পলিগ্যাস্ট মেডিসিন স্যার শুনছি মোটামুটি প্রথম থেকেই। এটা কমপক্ষে 2-3 বার শুনলে মনে হয় আরো ভালো হতো। শহীদুল্লাহ স্যার কি রেকর্ডিং করেছেন? স্যার মঈন স্যার আছে।